ওকে। আসসালামু আলাইকুম। তো আমরা গত ক্লাসে প্রথম ক্লাসটাতে নোট ওয়ানের মধ্যে যে মূল মেসেজটা ছিল সেটা হলো সিদ্ধান্ত নেওয়া অনুবাদটা কিভাবে করব। আহ, আমি মানে বাক্যের স্ট্রাকচার দিয়ে প্রভাবিত না হয় আমি আমার মতো করে বাক্যটাকে সাজায় নেব। প্রথম যে আমরা বলছিলাম, দ্বিতীয় কথা, গতকালকে আমরা তিনটা নিয়ম প্রকাশ করার চেষ্টা করছি। তিনটা কথা এর মধ্যে আমি বলছি, একটা রুসাফারে রাখছি, একটা রুহামা, আর একটা হলো রুশাদ। এই যে সাবজেক্ট প্লাস প্রথমে সাবজেক্টের অনুবাদটা, নোট মডেল সেন্টেন্স ওয়ান, ওই যে রুসাফা গোস টু স্কুল, তাহলে সাবজেক্টের অনুবাদ লিখা শেষ থেকে শুরুর দিকে এসে ভার্বের অনুবাদ লিখে ফেলবো। পরে মডেল সেন্টেন্স টু তে যে রুহামা দিয়ে যে উদাহরণটা দিছিলাম সেটা হলো সাবজেক্ট এবং ভার্বের মাঝে যদি কোনো কিছু থাকে সেটা আমরা আগে অনুবাদ করে ফেলবো। তাহলে ভার্বের আগ থেকে অনুবাদ করবো, রুহামা স্টুডেন্ট অফ ক্লাস টু, দ্বিতীয় শ্রেণীর, বুঝছো কিনা? হ্যাঁ। তারপরে তৃতীয়টা হলো ওই যে সাবজেক্টের পূর্বে কমা দ্বারা যুক্ত কোনো ফ্রেজ যদি থাকে, অ্যাজ ফার অ্যাজ আই নো, দুসাদ দিয়ে আমি বাক্যটা দিচ্ছিলাম। সাবজেক্টের পূর্বে কমা, মানে কমা দ্বারা যেটা থাকে সেটাকে আমরা আগে অনুবাদ করে ফেলবো। এটা দিয়ে আমরা বেশ কয়েকটা উদাহরণ অলরেডি মিলিয়ে রেখেছি। তো আজকে হলো নোট ফোর। দেখো, নোট ফোর, শিরোনাম নোট ফোর। তো নোট ফোর এর কথা হলো নোট থ্রি এর শিরোনামটা লেখা রেখো। পাশে লেখা রেখো নোট থ্রি এর কৌশলগুলো কার্যকর না হলে। নোট নোট থ্রি এ প্রদত্ত কৌশলগুলো কার্যকর না হলে। নোট থ্রি নোট থ্রি এ প্রদত্ত নোট থ্রি এ প্রদত্ত কৌশলটি কৌশলগুলো কার্যকর না হলে, না মিললে আর কি। হ্যাঁ, না মিললে, না মিললে কি করবো বলো? সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ওই যে একটা সরাসরি শেষে চলে যাবো। না মিললে, না মিললে সরাসরি বাক্যের শেষ দিক থেকে অনুবাদ করে ক্রমান্বয়ে বাক্যের শুরুর দিকে অগ্রসর হবো। ওই যে সেম কথা, ক্রমান্বয়ে বাক্যের শেষ দিক থেকে শুরুর দিকে অগ্রসর হব। শুরুর দিকে অগ্রসর হব। আহ, এবং সবশেষে মূল ভাড়ার অর্থ লিখে দেব। এবং সবশেষে মূল ভার্বের অর্থ লিখে দেব। সবশেষে সবশেষে মূল ভার্বের অর্থ লিখে দেব। মূল ভার্ব এর অর্থ লিখে দেব। হ্যাঁ, দাঁড়াও দেখি, একটা উদাহরণ এখান থেকে নিয়ে নি। 30 সেকেন্ড। তার সহজ উদাহরণ নেই। তারপরে ওকে, পাইছি। স্ক্রিন শেয়ার দিতে হবে, তাই না? হুম, প্রথম বাক্যটা লিখো। উম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান was arrested by Pakistani army immediately after his declaration of independence at the... কত হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল নম্বর কত এক্সাম্পল হবে? এক্সাম্পল কত? 14। 14। 14 নম্বর। বঙ্গ বঙ্গ এক্সাম্পল নাম্বার 14 কত হবে? 14 14 14 14 14। 14-এ লিখো এটা। এটা হলো আমাদের এই যে নবম 9-10-এর যে এখন ইংলিশটা আগেরটাই রয়ে গেছে নাকি 9-10-এ চেঞ্জ হয়ে গেছে এবার? 9-10-এ কি চেঞ্জ হয়েছে বই? ক্লাস নাইনে চেঞ্জ চেঞ্জ হয়ে হয়ে গেছে। গেছে স্যার, চেঞ্জ হয়েছে অনেক। চেঞ্জ, আচ্ছা ক্লাস নাইনে 10-এ যাবো। চেঞ্জ ক্লাস হয়েছে। 10-এরটা তো এখনো সব চেঞ্জ হয়নি। চেঞ্জ হ্যাঁ হয়েছে। হ্যাঁ, 10-এরটা এখনো চেঞ্জ হয়নি, 10-এরটা তো রয়ে গেছে আগের বইয়ে। ক্লাস জি 10-এর স্যার। যে ইংলিশ ইংলিশ বইটা আছে সেটাতে দেখো যে ইউনিট টু তে লেসন ইউনিট ওয়ান এর লেসন টু এর প্রথম লাইনটা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড বাই দ্য পাকিস্তানি আর্মি immediately after his declaration of independence at the
ফার্স্ট আওয়ার অফ দ্য 26 মার্চ। লিখো, তাড়াতাড়ি লিখো। হয়েছে স্যার। লিখছো? ওকে। তো কাইন্ডলি একটু হয় নাই হেল্প স্যার। করো। হ্যাঁ, হ্যাঁ, লিখো। এবার নিজে নিজে অর্থটা আগে করো। তাহলে আমরা প্রথমে কি কাজ করবো বলো, প্রথমে কি কাজ কি? আমরা বাক্যের শেষে চলে যাই। আমি জানি সাবজেক্ট দিয়ে অনুবাদ করলে হয়, তুমি চাইলে শেষ দিয়ে অনুবাদটা করতে পারো। নাম্বারিং লেখা রাখো 1971 আগে। একজন কাজ হলো, আমরা বিগিনার হিসাবে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াজ অ্যারেস্টেড হলো ভার বাই পাকিস্তানি আর্মি ইমিডিয়েটলি আফটার হিজ ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এট দ্য ফার্স্ট আওয়ার অফ 26 মার্চ 1971। 1971 সালে এক। দুই, 1971 সালের 26শে মার্চ। তিন, এট দ্য ফার্স্ট আওয়ার মানে কি? প্রথম প্রথম প্রহরে। প্রথম প্রহরে। প্রহরে প্রথম অফ পরে। ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার। আহ, তারপরে আহ, পাঁচ, ঘোষণার পর পরই, ইমিডিয়েটলি আফটার দ্য ইন্ডিপেন্ডেন্স, ঘোষণার পর পরই, হ্যাঁ। ছয়, পাকিস্তানি সেনাবাহিনী। সাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শেষে আট, গ্রেফতার করে। নাম্বারিং আগে লিখে ফেলছেন তো কেন? স্যার, বঙ্গবন্ধুকে সাবজেক্টে রাখা যায় না স্যার, এখানে হম, বাকিটাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন অর্থ আমরা তো স্পেসিফিক করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 26শে মার্চ আহ স্বাধীনতার ওই প্রথম প্রহরী প্রথম স্বাধীনতার প্রহরে। ঘোষণা, হ্যাঁ, ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক আটক হন। ঠিক আছে, তুমি যেটা স্মুথ মনে হয় আর কি, নো প্রবলেম। হ্যাঁ, মানে শেষ থেকে শুরু দিকে গেলে অনুবাদটা মিলতেছে, এটা আমি বলতেছি। ডান, লিখছো সবাই? অনুবাদটা আগে লিখো, সুন্দর করে লিখো। একদম শেষ থেকে শুরু দিকে লিখো, চলে আসো। স্যার আমি লিখেছি। হ্যাঁ, বলো কি হয়েছে। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হন। হুম, মানে এটা স্পেসিফিক করছো অথবা এই তো, হ্যাঁ। স্যার একদম পেছন পাকিস্তানি থেকে চলে যাচ্ছে। সেনাবাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন, একটিভ হয়েছিল এটা, তাই না? কর্তৃক ইউজ করেছি স্যার, আমি কর্তৃক ইউজ করছি, তাই জন্য গ্রেপ্তার হন লিখেছি। হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। স্যার আমি এরকম যদি বললাম ভয় যে থাকে, স্যার অ্যাক্টিভ বা আমি প্যাসিভ একটা কথা, একটা কথা মনে রেখো। এটারে কি পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক গ্রেফতার হন, আর পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করেন বা গ্রেফতার করেন, কোনটাই স্মুথ সেটা বলো। অ্যাক্টিভ করলে স্মুথ হয় স্যার। স্যার একটিভ স্যার করলে। জেনারেলি স্যার প্যাসিভ করা উচিত না, মানে যতটুকু এই সম্ভব। আমি একটা কথা কি বলছিলাম, একটি বাক্যে একটিভ ভয়েসের অনুবাদ কি একটিভ ভয়েসে করতে হবে, অ্যাক্টিভের প্যাসিভের অনুবাদ কি প্যাসিভেই করতে হবে, এমনটা বলা আছে কিনা? না স্যার। না স্যার। এটা কিন্তু হ্যাঁ স্পষ্ট তোমার ধারণা দেয়া আছে। ধরো আমরা আবার, আমি একটু শেয়ারে দিই, আবার শেয়ার করে দেবো। বাক্যটা কিন্তু স্যার প্যাসিভ, এজন্য আমি প্যাসিভ করেছি। এই কথা কি ছিল, কথা কি এটা ছিল? কথা ছিল প্যাসিভ স্যার হইলে, অ্যাক্টিভ কে যে অ্যাক্টিভই করতে হবে তার কোনো মানে নেই। প্যাসিভও হ্যাঁ করা যাবে বা অ্যাক্টিভও করা যাবে। হ্যাঁ, তো এই কথা বললে দিব 1971 সালের 26শে মার্চ প্রথম, হ্যাঁ, প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণার পরপরই পাকিস্তানি সেনাবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে। এটাই আটক করে, গ্রেফতার করে, ইটস স্মুথ। তাহলে আমরা বাক্যের বাক্যের যে লেখা আছে নোট ওয়ানে, তো লেখা আছে না এই সমস্ত কথা? লেখা আছে কিনা? জি স্যার, নোট লেখা ওয়ানে আছে যত স্যার। কথা লেখা আছে। 4 নম্বর উদাহরণ খাতা লিখো, 21 ফেব্রুয়ারি। এটা আমি 9-10-এর বই থেকে নিছি। আমি ক্লাসে কনফিডেন্টলি বলতে চাই, পুরা বইয়ের মধ্যে উম, পুরা ওই অনুবাদের যে নিয়মগুলো শিখাই দিচ্ছে, এর মধ্যে নবম দশম বা তোমাদের যে স্কুলের বইগুলো আছে, অলমোস্ট 90% অনুবাদ মিলে যাবে, শিওর। বাচ্চাদেরকে এইভাবে অনুবাদ করাই না আমাদের। বাচ্চারা ইংলিশ রিডিং করে কিন্তু বোঝে না সে কি করছে।
অর্থ বলতে বললে সে গাইড বই দেখে দেখে অর্থ বললে, এমন একটা টেন্ডেন্সি বাংলাদেশে আছে। ওরে বলবা যে এই প্রথম যেমন ধরো এটা তো ওই 21শে ফেব্রুয়ারি নামে একটা প্যাসেজ আছে ক্লাস 10-এ, আছে কিনা কেউ জানলে বলো আমারে। এবং এটা প্রথম লাইনটা এটা, কেউ বলতে পারবো আমার স্বীকৃতি দাও না একটু, হ্যাঁ বা না বলতে বলো তাহলে তো বুঝবো। একুশে জি ফেব্রুয়ারি স্যার। নামে একটা, হ্যাঁ আছে। হ্যাঁ এটা লাইনটা আগে লেখো, তারপর বলতেছি, একদম পড়ে শোনাও লেখার আগে। 21st February is observed as Shahid Diwas every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. হুম, The commemoration begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifices of our language martyrs. দেখি অর্থটা করো। এটা এটা আগে লিখো লেখো 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 তারপরে। লেখা শেষ হলে একটু অফ করো, লিখছো। দুইটা বাক্য শেষ। একসাথে লিখো না, দুইটা বাক্য মাঝখানে অর্থ লিখে ফেলছো, দুইটা বাক্য গ্যাপ দিয়ে লিখলে সুন্দর হইতো। লিখে ফেলছি। ওকে লিখে ফেললে ফিসাবিলিল্লাহ। এবার বলবো তো বলো, একজন বিগিনার। হ্যাঁ স্যার লেখা হয়নি স্যার একটু। আচ্ছা লিখো লিখো লিখো, সমস্যা নেই লিখো। কোনটা কোন জায়গা থেকে টেক্সটটা নিচে লেখা রেখো। আহ নোট 3 এবং 4 অনুসরণ করে একটু পাশে লেখা রেখো পুরো। আহ মানে কারিকুলাম, ন্যাশনাল কারিকুলামের সব বই অনুবাদ করা যাবে প্রায়। তুমি দেখো না মিলে আমার জানাই যে মিলেন। প্রীতিলতা ওয়াদ্দেদার, এই মাইকেল মধুসূদন দত্ত যে প্যাসেজ গুলো আছে না, জহির রায়হান, তুমি দেখো না মিলে কিনা। অবশ্যই মিলবে। ওকে, মিউট করে ফেলো। এবার আমরা বলি বাক্যটা। 21st ফেব্রুয়ারি, দিস ইজ দ্য সাবজেক্ট। ওকে মানলাম। ইজ হলো ভার্ব। ওকে, 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভ পুরাটা, হ্যাঁ এটা ভার্ব। 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভ। তারপরে এজ শহীদ দিবস। তাহলে এজ শহীদ দিবস। তাহলে আমরা একটু একটু মার্ক করি চলো। 21st ফেব্রুয়ারি ইজ অবজার্ভ এজ শহীদ দিবস every year throughout the country in remembrance of of the martyrs of language movement 1971। তাহলে আমি যদি বলি একজন, দেখো বাংলা 1952 সালের মিলছে কেন দেখো, ভাষা আন্দোলনে, তারপরে 3 শহীদদের, 4 ইন রিমেম্বারেন্স মানে কি স্মরণে, স্মরণে, থ্রু আউট দ্য কান্ট্রি অর্থ কি দেশ জুড়ে, সারা দেশ, সারা দেশে। দেশব্যাপী। সারা দেশে, দেশব্যাপী, দেশ জুড়ে। তারপরে 6 প্রতি বছর শহীদ দিবস হিসাবে। 7 21শে ফেব্রুয়ারিকে 8 উদযাপন করা হয়। 9 দেখো হয়েছে কিনা বলো তো। আমি বাংলা বলি, তুমি ইংলিশ বলো। 1952 সালের of 1952
ভাষা আন্দোলনে, of language movement, শহীদদের of the martyrs, স্মরণে, in remembrance, সারা দেশব্যাপী, throughout the country, প্রতি বছর, every year, শহীদ দিবস হিসাবে as Shahid Divas. 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয় অথবা পালন করা হয় 21শে ফেব্রুয়ারি। 21st February is একদম। observed. আশা করি ক্লিয়ার। লিখে ফেলো তাতে লিখে ফেলো। স্যার আরেকবার বললে ভালো হয়। এই শেক্সপিয়ার শুরু দিয়ে তুমি কল্পনা করতে করতে যাও না। 1952 সালের, এই যে 1900, এবার নিজে নিজে লিখে ফেলো। 1952 নাম্বারিং করা আছে তো, খাতায় আগে নাম্বারিং করো, তারপরে হইলেও মিলাও। 1952 সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে দেশ জুড়ে প্রতি বছর শহীদ দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয়। আগে নাম্বারিং করে রাখো, তাহলে চলবে। আমরা তো আর এত শত শত উদাহরণ প্র্যাকটিস করতে পারবো না, মোটামুটি মিলা যাচ্ছে, এমনটাই আর কি। এটাতে সুবিধা হলো কি, অনুবাদটা তাড়াতাড়ি করে ফেলতে পারবো। তুমি শেক্সপিয়ার শুরু দিয়ে আস্তে আস্তে কল্পনা করতেছো, দেখবে যে অনুবাদ মিলতেছে, কারণ আমার তো টাইম বাঁচাইতে হবে বাংলা সেকেন্ড পেপার, বাংলা পার্ট 2 তে। দেখে অনুবাদ কল্পনা করে ফেলবো, শেষ। আমার এত সময় নেই আর। বলবো পরের বাক্য লেখা শেষ হলে ইয়েস নো বলো। শেষ। শেষ ওকে, স্যার। পরের বাক্যটাতে আবার দেখো, পরের বাক্যের সাবজেক্ট কি? পরের বাক্যের সাবজেক্ট হলো, Sorry, sir. Our language matters. না না না, এই সাবজেক্ট কি? দ্য দ্য কমেমোরেশন। কমেমোরেশন। Commemoration. বিগিনস হলো ভার্ব, বিগিনস হলো ভার্ব। ভার্ব। ওকে ওকে, হ্যাঁ। তো আসো, দ্য কমেমোরেশন বিগিনস যদি বলো, হ্যাঁ, তাহলে তাহলে আমরা পড়ি একবার সুন্দর করে পড়তে থাকি। দ্য কমেমোরেশন হলো সাবজেক্ট। ওকে, বিগিনস এট দ্য আর্লি আওয়ার অফ দ্য ডে উইথ মর্নিং সং। মনে রাখবে, প্রিপজিশন, পার্টিসিপল, এগুলা দ্বারা দ্যাট রিকল দ্য সুপ্রিম স্যাক্রিফাইসেস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ মার্টায়ার। শেষের শুরুর দিকে যাই দেখি মিলে কিনা। আমাদের ভাষা শহীদদের, তাই না? আমাদের ভাষা শহীদদের দ্য সুপ্রিম স্যাক্রিফাইস মানে কি? মহান আত্মত্যাগ, সর্বোচ্চ ত্যাগ। সর্বোচ্চ ত্যাগ। দ্যাট রিকল মানে তুমি সিম্পলে করো রিকলিং, তাই না? স্মরণ করিয়া, স্মরণ করা। মনে করিয়ে দিই। স্মরণ করে। এরপরে মর্নিং সং না, জানি মর্নিং করছি। মর্নিং সং মানে কি? শোকগীতি। শোকগীতির মাধ্যমে। শোকগীত। মর্নিং সং শোকগীতের মাধ্যমে, শোকগীতের মাধ্যমে। এরপরে অফ দ্য ডে মানে কি? ওই দিন। দিবসের, ওই দিনে দিবসের। এট দ্য আর্লি আওয়ার মানে কি? প্রথম প্রহরে। তাহলে 5 দিবসের প্রথম প্রহরে। তারপরে এটা কিনা, এটা 6 দ্য কমেমোরেশন অর্থ কি? প্রভাত ফেরি। প্রভাত ফেরি। প্রভাত ফেরি মানে প্রভাত ফেরি বলবো আমরা, তাই না? বাট কোনো কমেমোরেশন ধরো প্রভাত ফেরি বা এমন কিছু মনে নাই, তুমি কি দিতে পারো বলো? আনুষ্ঠানিকতা। স্মরণ অনুষ্ঠান, স্মরণ সভা বললে কি বলা হবে বলো? না স্যার। 7 স্মরণ সভা শেষে হলো ভার্বের অর্থ। তাহলে আমি বলি, দেখো, আমাদের ভাষা শহীদদের সর্বোচ্চ আত্মত্যাগ স্মরণ করে, হ্যাঁ, শোক সঙ্গীতের মাধ্যমে দিবসের প্রথম প্রহরে স্মরণ সভা, প্রভাত ফেরি শুরু হয়। একজন আমার সাথে বাংলা, আমি বাংলা বলি, তুমি ইংলিশ বলো। আমাদের ভাষা শহীদদের of our language martyrs
হ্যাঁ, অবসর ধরবা কিন্তু হ্যাঁ, সর্বোচ্চ আত্মত্যাগ the supreme sacrifices স্মরণ করে। that recall. দ্যাট রিকল। আমি বলো, বাক্যটা কমপ্লেক্স ছিল, আমি অনুবাদ সিম্পলে করছি, কথা কি বুঝতে পারতেছো? Yes, sir. হ্যাঁ। এরপরে উম, শোক শোক সভা, শোক গীতির মাধ্যমে, শোকগীতির মাধ্যমে শোক With morning শোক song হ্যাঁ হ্যাঁ, মর্নিং সং, মর্নিং সং। এরপরে দিবসের, of the day প্রথম প্রহরে, at the early hours, স্মরণ সভা the commemoration শুরু হয়। begins. হুম, ওকে। লেখা শেষ হলে আওয়াজ দিও। Yes, sir. হুম। আজকের ডেইলি স্টারের শিরোনাম কি? প্রথম সেন্টেন্সটা এটা, একজন লাইনটা বড়। Bangladesh will seek fresh loans amounting to 20 billion during Prime Minister Sheikh Hasina's upcoming visit to China, which হুম, Beijing hopes would be a game changer in the bilateral relationship. ওকে, ফাইন ফাইন। তাহলে এবার বলো আমারে, আহ, আমাদের যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, এখানে স্পষ্ট দুইটা বাক্য আছে কিনা সেটা বলো। জি স্যার। আচ্ছা স্যার। Yes, বাক্য sir. লিখো আগে। Who is বেশি পড়াশোনার দরকার নেই, আগে বাক্য লিখো, কম করেই মোটামুটি ইয়ে করো। রিট্রান্সলেশন কাজটা মোটেও সহজ না, যত তুমি বলো। আমার কাছে সবচেয়ে রিট্রান্সলেশন কঠিন মনে হয়। আর একটা ফর্মুলা প্রয়োগ করতেছি, কারণ এখানে দুই একটা কঠিন শব্দ পেয়ে গেলে দেখবে তার অনুবাদ আটকে পড়ে আছে। তারপরে আমরা বাংলা মানে, শব্দই আসে না স্যার। হ্যাঁ, খুব সো টাফ, দেখবে বাংলা খুঁজে পাচ্ছেন। উপযুক্ত বাংলা আসছে, উপযুক্ত বাংলাটা পাইতেছেন। বাংলা থেকে ইংলিশ তো মানে একটা স্যার এটা এদিক লিখবো ওদিক স্যার? করে একটা, হ্যাঁ, বাক্যটাকে লিখো আজকে, তার তারিখ দিয়ে লিখে আসবো ডেইলি স্টার। স্যার আমাদের লিটারেচার রিলেটেড ট্রান্সলেশন একটু করলে স্যার একটু ভালো হতো যদি সময় নোট হয় পর। নোট কত আছে না? নোট 4 আছে না? লিটারেচার থেকে দুইটাই, 37তম বিসিএস আছে, 36তম বিসিএস, আবার ওই যে এই যে 44তম লিটারেচার থেকেই প্রথম দুটো লাইন যে করলাম না, ওইরকম। আসো নোট, লিটারেচার হাবি জাবি অনুবাদ একটা আছে, আসো। বলবো? স্যার আরেকটু স্যার। স্যার এইখানে হুইজ দিয়ে কি পুরো সেন্টেন্সটাকে বুঝাইছে? হ্যাঁ, তো এই সেখানে পুরা ওই যে পুরো সেন্টেন্সকেই তোমার কোয়ালিফাই করতে পারে, মানে তোমার অ্যান্টিসিডেন্ট হিসাবে থাকতে পারে, স্যার তখন বলে কমা হবে। লিখছো? আচ্ছা, বলি তো আমরা। বলো, যদি আমি আমি বাক্যের শেষ দিক থেকে শুরু দিকে, বাংলাদেশ উইল সিক ফ্রেশ লোন, এটা একটা অংশ, অ্যামাউন্টিং টু কত, 20 বিলিয়ন নাকি? 20 বিলিয়ন। $20 বিলিয়ন ডিউরিং প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আপকামিং ভিজিট টু চায়না। তাহলে আমরা যদি এইটারে শেষ থেকে শুরু দিকে অনুবাদ করি, তাহলে ডিউরিং, যদি বলো যে ডিউরিং শেখ হাসিনার প্রাইম মিনিস্টার শেখ হাসিনার আপকামিং ভিজিট টু চায়না, অর্থ কি?
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চায়না সফরের চলাকালীন সময়কালীন তাহলে চলাকালীন সমস্যা নেই। তো আপকামিং প্রধানমন্ত্রী চলাকালীন না প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান আসন্ন চায়না ভ্রমণ। ওকে আসন্ন ফাইন, হবে স্যার। আসন্ন আপকামিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময়। চলাকালে হলে সুন্দর হয় না স্যার? তো না, চলাকালে সময় একই কথা। সময় আর চলাকালে সমস্যা কি? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরের সময়। আচ্ছা, এরপরে এর আগে কি আছে? $20 বিলিয়ন। $20 বিলিয়ন কি? $20 বিলিয়ন ইউএস ডলার স্যার, 20 বিলিয়ন US ডলার। 20 বিলিয়ন, হ্যাঁ, US ডলারে। ফ্রেশ অ্যামাউন্টিং লোন টু, মানে কি? তার নতুন ঋণ। কি ফ্রেশ স্যার? লোন অর্থ কিন্তু নতুন নতুন লোন। আবার দেখি কিন্তু ফ্রেশ লোন মানে কিন্তু নতুন লোন, এর আগের গুলা না, কিন্তু ফ্রেশ লোন। হ্যাঁ, বুঝছো কিনা? ফ্রেশ লোন কিন্তু নতুন লোন। আর ফ্রেশ জি। হচ্ছে না, জানলে না দেয়াই বেটার হবে। লোন এড়াই যাও, কোনো বিপজ্জনক অর্থ করার চেয়ে এড়াই যাওয়া ভালো। লোন চাইতে পারে, এই কথা যদি তুমি নতুন শব্দটা না দাও, না দিলেও কিন্তু ফ্রেশের অর্থ যদি তুমি না করো, তাও কিন্তু নতুন লেখা না লেখা, হয়তো নতুন লোন লিখো, আনলে শুধু লোন লিখো, কিন্তু ভুল অর্থ করার দরকার আছে বলো? না স্যার। আমি ফ্রেশ নাই, ধরো লোন। তাহলে $20 বিলিয়ন নতুন ঋণ। স্যার এখানে কি অ্যামাউন্টিং টুর অর্থ লাগবে না? না, কেন অ্যামাউন্টিং টু মানে এই কি কথা, এটা বাবার তো যে মানে $20 অ্যামাউন্ট হচ্ছে কি সমপরিমাণ, মানে $20 পরিমাণ পরিমাণ দিবা। তাহলে এক কথা, এত কিছু দরকার স্যার নাই। পরিমাণ বিশ দিলে ভালো লাগে। $20 বিলিয়ন নতুন ঋণ। অর্থ বাড়বে, শেষে শুরু দিয়ে চলে যাও, চাইবে বাংলাদেশ, দাঁড়িয়ে দিয়ে দাও, বা কমা দিতে পারো, সমস্যা নেই। ঠিক আছে, তুমি বাংলাদেশটারে এদিক ওদিক করে, আমরা বাংলাদেশটা এদিক ওদিক করে যে কোনো জায়গায় বসাইতে পারবো, এই কথাটা নোট শিখতে বলতেছি আমি। তাহলে কথাটা কি দাঁড়াচ্ছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে $20 বিলিয়ন ঋণ চাইবে বাংলাদেশ, অথবা বাংলাদেশ শব্দটা আমরা চাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন চীন সফরে বাংলাদেশ $20 বিলিয়ন নতুন ঋণ চাইবে। বাংলাদেশটা আগে, বাংলাদেশটা লেখা রেখো, আস্কিস করে দেবো, তাই না? বাংলাদেশটা লেখা রাখো, ওই যে কোন জায়গায় বলছি, নদী আর কোন জায়গায় না রাখবা, একটু আটকে আগে না দেবো। ওকে, ডান ডান ডান। হ্যাঁ, হুইচ অর্থ কি? স্যার যেটাকে যা যা লাগবে, যা যা লিখো, যা। কারণ ওই বাকিটা যা মানে ওই, এই হুইচ দ্বারা কারে বোঝানো হয়েছে একটু আমার খুলে বলো। স্যার ওই যে পুরোটা ফ্রেশ লোন ঋণ দেওয়ার বিষয়। পুরা ক্লসটাই হলো হুইচ, পুরো ক্লসটাই তো কি বলো, হুইচ। আচ্ছা, যা। আমরা আবার চলে যাই বাক্যের শেষে, শেষে আসো। ইন দা বাইলিটারাল রিলেশনশিপ মানে কি? দ্বিপাক্ষিক সম্পর্কে। লেখা সম্পর্ক। রাখো, যা দ্বিপাক্ষিক, আবার নাম্বারিং করে রাখো, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। বলবা যে ক্ষেত্রে ইংলিশ আছে নাকি এখানে, না থাকলে এই ক্ষেত্রটা হলো আমাদের সহায়ক শব্দ, তাই কিনা বলো? যা স্যার ইন্দা থাকার জন্য দ্বিপাক্ষিক, হ্যাঁ, দ্বিপাক্ষিক সম্পর্কে অথবা সম্পর্কের ক্ষেত্রে। যা স্যার এখানে উড বি কেন দিল, উইল বি দিতে পারতো না স্যার? দাও না দাও না দাও না, আমি বলতেছি, জিজ্ঞেস করলাম, একটু পরে যাই। যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে। গেম চেঞ্জার অর্থ কি? স্যার গেম চেঞ্জার তো গেম চেঞ্জার দিলেই ভালো হয়। গেম চেঞ্জার অর্থ দিক কোন, পরিবর্তনকারী বলতে গেম চেঞ্জার অর্থ গেম চেঞ্জার, আর কিছু না, গেম চেঞ্জার। তারপরে উড বি মানে হবে। উড বি কেন হয়েছে একটু পরে বলতেছি। স্যার উড বি কৌশলগত মানে বলা যায় না? কৌশলগত। না, কৌশল না, গেম চেঞ্জার মানে গেম চেঞ্জার, ইনভার্টেড কমা আছে তো, সমস্যা নেই, এটা একটা বাংলা টার্ম, দেখো না,
ওই অফিসিয়াল মিটিং এর বাংলা অর্থ কি প্রথম আলো করছিল, আমি তোমার এই জন্য ওই বাক্যটার মডেল হিসেবে ধরে নিচ্ছি। অনেক শব্দের যেগুলো প্রচলিত, গেম চেঞ্জার একটা বাংলা টার্ম হয়ে গেছে, এটাতে অনুবাদ শব্দ। এই তোমাদের কি অফিসিয়াল মিটিং কি দাপ্তরিক সভা অনুবাদ করছিল, হ্যাঁ বা না বলো, নাকি অফিসিয়াল মিটিং এ রাখছিল? অফিসিয়াল অফিসিয়াল মিটিং মিটিং। সেটাই বলতেছি, হ্যাঁ ওকে। হুইট যুক্ত স্যার করার এই কারণে যে অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজ গেম লিখো আগে, গেম চেঞ্জার হবে, হবে, এরপরে লিখো বলে, হবে বলে। হোপস মানে কি? আশা করে। আশাবাদ। মনে আশা করা। আশাবাদ আশা ব্যক্ত করতে। হ্যাঁ, ঠিক আশা 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 করছে, আশা করছে, এরা আশা করছে। আবার বলো, আমি ইজ হুপিং তো নাই, কেন আশা করছে অনুবাদ করলাম? আশা করে না বলে আশা করছে কেন অনুবাদ করলাম? স্যার মানে অর্থের সুবিধা করার জন্য বা না, সামঞ্জস্যতা আনার বলো জন্য বলে দিল। কতগুলা ভার্ব আছে, নন কন্টিনিউয়াস ভার্ব। আমি একটা পাখি দেখতেছি, আই এম সিইং এ বার্ড নাকি আই সি এ বার্ড? I see a verb. আই সি এ বার্ড। তাহলে বেইজিং ইজ হুপিং, বেইজিং আশা করছে, এটা কি বেইজিং ইজ হুপিং না বেইজিং হোপ? Beijing hopes. বেজিং এটা হোপ হবে কন্টিনিউয়াস স্যার। টেন্স না, অতএব এটা ভাবটা কন্টিনিউয়াস। আশা করছে বেইজিং। ওকে, এবার তোমরা যে লিখছো বলে, এই যে গেম চেঞ্জার হবে বলে, এই বলের নিচে আর ক্ষেত্রের নিচে লিখো সহায়ক শব্দ। বলে আর কি বলো, ক্ষেত্রে কি লিখছো বলো? সহায়ক শব্দ। সহায়ক বলে শব্দ। ইংরেজি নাই এখানে, বলে ইংরেজি বলে রিড ইউজ করলে দেখা দাঁড়াও, ক্লজের বিষয়টা পরে বললো, আপাতত এটা অ্যাডজেক্টিভ ক্লজ, হুইচ দ্বারা পুরো বাক্যকেও ইন্ডিকেট করতে পারে। তাহলে বাক্যটা একদম পড়ে শোনাও, কি লিখছো? প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন সফর চলাকালে $20 বিলিয়ন নতুন ঋণ চাইবে বাংলাদেশ, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হবে বলে আশা করছে বেইজিং। আচ্ছা, এটা হলো এই। এবার আমার একটা প্রশ্ন উত্তর দাও, হুইচ এর ভার্ব কে পেলে? হুইচ এর সাবজেক্ট কে, আর সরি উড বি এর সাবজেক্ট কে? হুইচ। থ্যাংক হুইচ ইউ সো হবে মাচ। স্যার। হ্যাঁ হুইচ, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে বাংলাদেশ উইল সিক ফ্রেশ লোনস অ্যামাউন্টিং $1 বিলিয়ন, প্রাইম মিনিস্টার শেখ হাসিনাজ আপকামিং ভিজিট, হুইচ উড বি এ গেম চেঞ্জার ইন দ্য বাইলেটারাল রিলেশনশিপ, বেজিং হোপ। বুঝছো বিষয়টা? স্যার। আশা করি ক্লিয়ার। এখন উড বি ব্যবহার করছো কেন? মনে রাখবা, দুইটা ফিউচার টেন্স একসাথে হয় না। আর উড, উড এবং কোড এমন ধরনের মোডাল অক্সিলারি ভার্ব যেটা বাক্যে প্রেজেন্ট পাস্ট ফিউচার তিন জায়গায় ব্যবহৃত হতে পারে। প্রেজেন্ট পাস্ট ফিউচার তিনটা ক্ষেত্রেই ব্যবহৃত হতে পারে। আমার সাথে একবার আবার বলো, উড এবং কোড এমন ধরনের পাস্ট ফিউচার তিনটা অর্থে ব্যবহৃত হতে পারে। উড, কোড, মাইট, WOULD, উড, COULD, কোড, MIGHT, মাইট। এমন এমন ধরনের মোডাল অক্সিলারি ভার্ব যেটি বাক্যে প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার তিন সেন্টেন্সেই বসতে পারে, তিনটি সেন্সই প্রকাশ করতে পারে। স্যার এখানে কি মাইট দিলে হইতো? হ্যাঁ হইতে সমস্যা নেই, সম্ভাবনা অর্থ কি মাইট। ওকে, এই কি কি লিখতে বলো? যেমন স্যার ধরো, তিনটা সেন্টেন্স দিয়ে যদি একটু বোঝাই দেন স্যার। তিনটা সেন্টেন্স দিয়ে বুঝাবো। তো ধরো আমি বলি, উম, এই যে দেখো, মাই 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 ফাদার সেইড, মাই ফাদার, FATHER, মাই ফাদার সেইড দ্যাট হি উইল go to we will go to London next month, MONTH, month। বাক্য ঠিক আছে কিনা সেটা বলো। জি স্যার। বাক্য ঠিক আছে? না স্যার ওই স্যার। যে স্যার past ন্যারেশন। tense উড হবে উড স্যার। হবে স্যার, উড উড এটা এখন উড। প্রেজেন্ট সেইটা ফিউচার আছে না, সেইটা আছে না, সেইটার পাঁচ পরে জীবন পাস্ট টেন্স। ফিউচার হয়, তাহলে ওড হবে, উড হবে। WOULD। ওকে, এখন আমার প্রশ্ন, এখন আমার প্রশ্ন, বলো এই বাক্যের অর্থ কি? আমার বাবা বলেছিলেন যে তিনি আহ সামনের মাসে আহ, লন্ডন যাবেন। লন্ডন যেতে পারে। এই লন্ডন। লন্ডন যাবেন, প্রেজেন্ট না ফিউচারের কথা?
ফিউচারের ফিউচারের কথা। কথা। ব্যবহার করছো কি দিয়ে বলো? ওড দিয়া। আমার কথা বলছো? জি স্যার, এখানে ভবিষ্যতের কথা হলেও মানে ভার্বটা পাস্টে ইউজ করা হচ্ছে। হ্যাঁ, ভার্ব পাস্টে ওড রাখছো, কিন্তু সেন্স কিসে বলো? ফিউচারে। উড ইউ কাইন্ডলি, উড ইউ প্লিজ, হ্যাঁ, উড ইউ মাইন্ড, ধরো ডব্লিউ, আমি এটা দাও, এটা এবার করে তোমরা পারো। উড ইউ মাইন্ড, উড ইউ এম আই এন ডি মাইন্ড, উড ইউ মাইন্ড, এটাকে বাক্য আছে নাকি? উড ইউ মাইন্ড, জি স্যার, তারপর হ্যাঁ স্যার, আইএনজি আইএনজি যুক্ত হয় করতে বাতে। হবে। হ্যাঁ, Would you ওপেনিং mind দা, giving me a pen? হ্যাঁ, গিভিং মি, গিভিং মি এ কাপ গিভিং, অফ টি। হ্যাঁ, গিভিং মি এ কাপ অফ টি, মি আ কাপ অফ টি, কাপ অফ টি। এবার বলো, এই বাক্য ওরটা পাস্ট টেন্সে, ওর শব্দটা নেই পাস্ট টেন্সে, কিন্তু এটা কি পাস্টের অর্থ করছে? না Yes, sir, স্যার, এটা future. ফিউচার। প্রেজেন্ট। ফিউচারের কথা অর্থ প্রকাশ করছে। কথা বুঝছো কিনা? ওর তো এমনি পাস্ট টেন্সে, ওড কোড মাইট আমরা পাস্টে ব্যবহার করি, কিন্তু এগুলো এমন একটা সেন্স, এমন মোডাল অক্সিলিয়ারি ভার্ব যেগুলো বাক্যের প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সেও ব্যবহার করা যায়। মা আহ, ধরো থার্ড ওয়ার্ল্ড ওয়ার, মাইট, উড অথবা কুড স্টার্ট এনি টাইম। তাহলে উড কুড মাইট এগুলো আমরা কিসের করতে পারি? আই এম, আই এম, আই এম, হ্যাঁ বুঝছো কিনা? আই এম সো হাংরি দ্যাট, আমি এতই ক্ষুধার্ত যে আই কুড ইট এ, কি বলো, হট, ইট এন এলিফ্যান্ট, আমি পুরো একটা আস্ত হাতি খেয়ে ফেলতে পারবো। তাহলে এই কোড কি অতীতের কথা নাকি বর্তমানের কথা? বর্তমান। বর্তমান। বর্তমানের কথা। বর্তমান। তাহলে সম্ভাবনা, এগুলো বিভিন্ন অর্থ আছে। ওকে, হাওয়েভার, চলে আসে আমরা ইয়াতে। স্যার এগুলো স্যার তো এর আবার আগের দিন ক্লাসে স্যার টেন্সের সমস্যার কথা বলছিলাম স্যার, এই ও, ধরনের সমস্যাগুলো বেশি হইতেছে। আসবে আসবে আসবে, টেনশন নিও না, দাঁড়াও, ধারাবাহিকভাবে কিছু মূল পড়াটা দিয়ে নিয়ে পরে তোমাদেরকে একটু নক করে দেবো। টেন্স টেন্স নিয়ে সমস্যা হবে না ইনশাল্লাহ, আস্থা রাখো। বললাম তো, আমি আবার একটা 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 5 মিনিট কথা বলবো সর্বোচ্চ, বা 3 মিনিট। তাহলে বাক্যের অর্থটা কি বললা তোমরা একটু? প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন চীন সফরে $20 বিলিয়ন নতুন ঋণ চাইবে বাংলাদেশ, যা দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে গেম চেঞ্জার হবে বলে আশা করছে বেইজিং। বেসিং, ওকে, আশা করি ক্লিয়ার। ওকে, নোট আবার আমরা ইয়ে দিই, নোটে দিই, লিখো আবার। পরে এই বাক্যটা পরে অনুবাদ করবো, হ্যাঁ, ওকে। দ্বিতীয় বাক্যটা, দ্বিতীয় বাক্যটা একটু পরে আসতেছি। ওকে, হ্যাঁ, দ্বিতীয় বাক্যটা একটু পরে আসতেছি। নোট কত হবে বলো? নোট 4 না 5? স্যার 5। নোট স্যার 5। এখানে বাইল্যাটারাল রিলেশনশিপ, দ্বিপাক্ষীয় সম্পর্ক যদি মনে না থাকে স্যার, বাংলাদেশ চীন সম্পর্ক দিলে কি সমস্যা হবে? এড়াই দিতে পারবা, এড়াই দিতে পারবা, মানে এটার কারণে যে পারস্পরিক, ধরো দ্বিপাক্ষিক সম্পর্ক মনে নেই, পারস্পরিক সম্পর্কেও যদি দাও, ঠিক আছে, পারস্পরিক সম্পর্ক দিলেও তোমার মানে একেবারে কাইটা ফেলবে না, জি এগুলো একটু সফটলি দেখবে। আচ্ছা, কত নম্বর নোট? কত? স্যার 5। 5। আচ্ছা, নোট 5-এ আমরা উম, কোন উদাহরণটা নিয়ে আসতে পারি? নোট 4টা কি লিখছিল না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার হলো যে তোমার, ধরো এবার নোট 5-এ লিখো, নোট 3 এবং 4 এর নিয়ম কার্যকর না হলে আর কি। শিরোনাম হলো নোট নোট 5 হলো নোট 3 এবং নোট 4, নোট 4, কথা বুঝো? নোট 3 এবং নোট 4 এর কৌশলগুলো কার্যকর না হলে, কৌশলগুলো কৌশল কার্যকর না হলে, কাজে না লাগলে আমরা কি করব? দেখবা যে এই এই সমস্যাটাতে আমরা পড়বো। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব বলো? এক্ষেত্রে পুরো প্যাসেজ বা বাক্যটি, এক্ষেত্রে পুরো প্যাসেজ, পুরো প্যাসেজ অথবা এটা বাক্য হইতে পারে। এক্ষেত্রে পুরো প্যাসেজ বা বাক্যটি
খুব ভালোভাবে পড়ে, খুব ভালোভাবে পড়ে। আহ কি বলা যায়? আহ সর্বোচ্চ তোমার ভাব এবং অর্থ সঙ্গতি বজায় রেখে, সর্বোচ্চ ভাব ও অর্থ সঙ্গতি, অর্থ ভাব এবং অর্থ সঙ্গতি বজায় রেখে কি করবো বলো? একটি আহ নিজের মতো করে একটি অর্থ লিখে দেবো, এছাড়া আর কোনো উপায় নেই। আহ, মানে নিজের ভাষায় মূল ভাবটি লিখে দিয়ে আসবো। নিজের ভাষায়, নিজের ভাষায় মূল ভাবটি লিখে দিয়ে আসবো, দিয়ে আসবো। ওকে, উদাহরণ লেখো। একদম পড়ে শোনো কি লিখতে চাও। স্যার নোট থ্রি এক্ষেত্রে এবং পুরো নোট ফোর গুলো কার্যকর না হলে এক্ষেত্রে পুরো প্যাসেজ অথবা বাক্যটি খুব ভালোভাবে পড়ে সর্বোচ্চ ভাব ও অর্থসঙ্গতি বজায় রেখে নিজের ভাষায় মূল বাক্যটি লিখে দিয়ে আসবো। লিখে দিয়ে আসবো। আচ্ছা দাঁড়াও, আমি বলি। যেমন যেই ক্ষেত্রে তোমরা, যেমন ধরো আমি 36তম বিসিএস মনে হয়, 36-এ যাওয়ার আগে এই বাক্যটা একটু দেখো। ধরো 30 সেকেন্ড। এটাও সহজ আছে, ধরো আমি বলি। কোন- যেমন এটা হলো ওই যে 45তম বিসিএস এর এই লাইনটা দেখো, এই লাইনটা তাও সব লেখো, লিখো, বাক্যটা লিখো। বাক্যটা একজন পড়ো, শোনো, পড়ো আর পরে লিখো। I have sought it finally because in the union of love I have seen in a mystic miniature the prefiguring vision of the heaven that saints and poets have imagined. ইমাজিন, এটার অর্থ আচ্ছা লিখো। এটাও মোটামুটি সাহিত্য থেকে আরেকটা আরেকটা ব্যাপার আছে, এটা আমি পরে করাবো। এটা হলো 36তম, আগে উদাহরণটা লিখো। আচ্ছা লিখছো? স্যার শেষ। হুম। আহ আচ্ছা দেখি তোমার নিজের এটা একেবারে পুরাটা, মানে আমি তোমার মতো তোমার হাতে ছেড়ে দিলাম, তবু কিন্তু নিয়মের সাথে তুমি অ্যাডজাস্ট করে যাইতে পারবা শিওর। আই হ্যাভ থট ইট ফাইনালি, ইট মানে কি মনে আছে কিনা? জি স্যার। তাহলে একটু পর্যন্ত আমরা লিখে ফেলি। অর্থ কি হলো এটার অর্থ? আমি আমি শেষ করতে অবশ্যই পেরে সর্ট করলাম স্যার। পরিশেষেও আমি প্রেম, কি বলেছো, ভালোবাসা। পরিশেষে ভালোবাসাই চেয়েছি। পরিবেশে পরিশেষেও আমি ভালোবাসাই চেয়েছি, পরিশেষেও দিয়ে দাও। পরিশেষেও আমি ভালোবাসাই চেয়েছি। যদি বলি চরমে।
না, ইট ফাইনালি মানে প্রথমটা ছিল ফার্স্ট, তারপরে নেক্সট, তারপরে ফাইনালি। এই মনে আছে কিনা? এটা ব্র্যাকেট লিখে রাখো, কততম 45তম বিসিএস, তাহলে কিন্তু তোমার খুঁজে পাইতে সুবিধা হবে। আচ্ছা, এবার বলো, বিকজ ইন দ্য ইউনিয়ন অফ লাভ আই হ্যাভ সিন ইন এ মিস্টিক মিনিয়েচার। ঠিক আছে? দ্য প্রিফিগারিং ভিশন অফ দ্য হেভেন দ্যাট সেন্টস এন্ড পোয়েটস হ্যাভ ইমাজিন। আমি একটু কি সময় দেবো নাকি আমি বলে ফেলবো? তুমি এটা অনুমিত অর্থ লিখো। এই আমি বলবো নাকি তোমরা দুইজন লিখতেছ, কল্পনা করতেছ? স্যার সময় দেন, বলেন সময় দেন। স্যার, পারতেছি চেষ্টা না। করছি স্যার। বলো, হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ। ওকে। স্যার এই এক্সাম্পলটাকে স্যার একটু ভেঙে ভেঙে যদি বুঝাই দিতেন স্যার, এটা পারতেছি না স্যার একদমই। হম হম আমাকে ট্রাই করো না, দেখবা যে পারবো না, পারার কিছু নেই এখানে। করছি স্যার। নিজে একটা অর্থ দা করো, দেখো না কি হয়। স্যার আমি বলবো। আরো 10টা সেকেন্ড সময় দাও। স্যার আমরা যারা অদিতির ওই রিটেন বেসে স্টুডেন্ট আর কি স্যার, মানে হুম, আপনার নোট 2 এবং 3 কিন্তু পাইনি স্যার। এটা একটা এই কি সমস্যা করে এগুলা? সমস্যা স্যার। আমরা আরে সর্বনাশ! নোট 1 পেয়েছিলাম, এরপরে ডাইরেক্টলি 4। আর নোট 2 আর 3 ছাড়া দেওয়া চল, গত জি স্যার, ক্লাসের 2 ভিডিও মনে? পাইনি স্যার, আমরা ক্লাসগুলো পাই নাই, ওই যে আমরা যারা অদিতি মিরপুরের স্টুডেন্ট আর কি। আচ্ছা, রেকর্ডিং তো নিয়ে নেও, রেকর্ডিং দেখো, রেকর্ডিংটা দেখো। ওকে, আচ্ছা। তো বলো 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 বলো, কি বলতে চাইছিল বলো। হুম স্যার শুনবেন স্যার একটু? হুম হুম, বলো। জি। পরিশেষে আমি ভালোবাসা চেয়েছি, কারণ আমি দেখেছি এটি ভালোবাসার জায়গা, রহস্য এবং স্বর্গের দৃশ্যের মতো, যা সন্ন্যাসী ও কবিরা কল্পনা করতে পারে। হয়। মানে এটাতে স্যার কি বুঝ আমার, এবার বলো কি এটা দিয়ে তুমি যা লিখছো তা তুমি স্যার স্পষ্ট রহস্য না বুঝছো স্যার, কিনা? না স্যার না, আগে বলো। বাউল হুম বাউল সঙ্গীত না। স্যার হুম স্যার কারণ হুম। স্যার কারণ স্যার ভালোবাসার পরিণয়ে কমেন্টটা স্বর্গ দেখুন স্যার। খুঁজে পাওয়া যায়, যে স্বর্গ অনুভূতির কথা সাধু কবিরা কল্পনা করে থাকেন। অসাম, অসাম, অসাম। তারপরে আরেকবার লাইনটা বলো, সবাই শোনো। কারণ ভালোবাসার পরিণয়ে স্বর্গ অনুভূতি খুঁজে পাওয়া যায়, যে স্বর্গ অনুভূতির কথা সাধু সাধু ও কবিরা কল্পনা করে থাকেন। বাকিরা সবাই এটা ওর একটা অর্থ আমি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি এটাতে কোনো নাম্বার কমাবো না, যা বলছে তাই আপ- এখানে দেওয়া আছে। আপু হ্যাঁ, বলো বলো আরেকবার একটু ধীরে ধীরে বলেন। আপু আরেকবার ধীরে ধীরে বলেন। সবাই এটা আমি এই অর্থটা গ্রহণ করছি আমি, এবং কোনো
কৃপণতা ছাড়া, এবং এখানে আর অন্য অর্থ লিখতে হবে না। এবার বাকিটা শুনবো, ধরো আমি জি আমার সাউন্ডটা স্যার। একটু বাড়াইনি দাঁড়াও দাঁড়াও। এই কে বলতেছে? নামটা বইলা বলো, তোমার নামটা কি? স্যার আমার নাম মুক্তি। এই মুক্তি, হ্যাঁ। জি স্যার। কারণ ভালোবাসার পরিণয়ে স্বর্গীয় অনুভূতি খুঁজে পাওয়া যায়, যে স্বর্গীয় অনুভূতির কথা সাধু ও কবিরা কল্পনা করে থাকেন। আরেকবার বলেন আপু। আরেকবার বলেন আপু। পছন্দ হয়েছে তাই না মুক্তি লেখো? তুমি তো আজকে আর ডিনার করো না, আজকে কিন্তু এমনি তোমার ভালো দিন কাটবে। এত মানে এত সুন্দর অনুবাদ করো দেখছি না। আমি বলি এ, তোমার লাইনটা বলো আগে, হ্যাঁ পরে। জি স্যার। কারণ ভালোবাসার পরিণয়ে স্বর্গীয় অনুভূতি খুঁজে পাওয়া যায়, যে স্বর্গীয় অনুভূতির কথা সাধু ও কবিরা কল্পনা করে থাকেন। স্যার দোয়া করেন পরীক্ষার সময় যেন পারি স্যার। মানে এটা এটার নামে হলো এই, দেখছো কিনা পরীক্ষা, আমি একটা কথা বলছিলাম না যে পরীক্ষার হলে দেখো যে এমন কিছু চলে আসছে তোমার, যেটা তুমি বাসায় বাইরে পারবো না। ইভেন তুমি আর যদি একটু পরে বলি, তুমি এই লাইনটা আবার অবিকল অনুবাদও করতে পারবে না, জানো? যদি না লিখে রাখতা, একটু জি। পরে যদি দিলে জি তুমি আবার স্যার। অবিকল বানাইতে পারবে না। হ্যাঁ, এই হলো বিষয়, জি এটা স্যার কিন্তু। এটা ঠিক। আর জি। থ্যাংক ইউ সো মাচ। জি স্যার, দাঁড়াও, থ্যাংক ইউ হোয়াট ইজ স্যার। দ্য পারপাস অফ রিডিং একটু বলে রাখি। আমরা যে অধ্যয়ন পড়াশোনা করতেছি, পড়াশোনার উদ্দেশ্য কি কেউ বলতে পারবা কিনা? স্যার বলতে পারি স্যার, নো দাই সেলফ। আপনার না, কথাই। এরপরে বলো। তার পড়াশোনার উদ্দেশ্য হচ্ছে আমাদের সুপ্ত প্রতিভাগুলোকে বিকশিত করা। আচ্ছা, আর পড়াশোনা চাকরি করা পাওয়া। শেষে চাকরি পাওয়া, টাকা ইনকাম করা, সুখে শান্তিতে দাঁড়াও, থাকা। এই এই কথা আজ থেকে 300-400 বছর আগে ফ্রান্সিস যখন বলে গেছে। লেখা রেখো, আমাদের লেখাপড়ার উদ্দেশ্য, তিন বাক্যে, এক বাক্যে তিন কথা বলে গেছেন, এছাড়া আর কোনো উদ্দেশ্য নেই। লেখা রো, স্টাডিজ আর SERV ফর ডিলাইট, ফর অর্নামেন্ট, এন্ড, আর কি বলো? স্যার এটা মেবি প্রিসেপ্টরস ডাইজেস্টের উপরে লেখা আছে স্যার। হ্যাঁ, এটা হলো ফ্রান্সিস বেকন। হ্যাঁ, ফ্রান্সিস বেকন, ফ্রান্সিস বেকন। স্যার এটা অফ স্টাডিজ প্রবন্ধে নাকি স্যার? আমি অফ ইংরেজিতে একবার স্টাডিজের, দেখতে মনে থাকে। অফ স্টাডিজের প্রথম লাইনটা। অফ স্টাডিজ প্রবন্ধে ফ্রান্সিস বেকন হলো ফাদার অফ ইংলিশ আছে, তাই না? জি স্যার। এই যে বিসিএস পরীক্ষা আমরা রচনা লিখতেছি 200 নম্বর, ফার্স্ট এসে ইন ইংলিশ লিটারেচার। ইংরেজি সাহিত্যের প্রথম প্রাবন্ধিক ফ্রান্সিস বেকন তার বিখ্যাত অফ স্টাডিজ প্রবন্ধে বলছেন, শিক্ষা আমাদেরকে তিনটি, এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থটা বলো। শিক্ষা এই বাক্যের অর্থ আমাদেরকে কি? আনন্দ দেয়। ফর শিক্ষা অর্নামেন্ট আমাদেরকে স্যার, তিনটি অর্নামেন্ট বিষয় দিয়ে থাকে, এইভাবে লিখতে পারো, শিক্ষা আমাদেরকে তিনটি বিষয় দিয়ে থাকে: আনন্দ, সম্মান এবং জীবিকা আহরণের পথ। অথবা শিক্ষার উদ্দেশ্য তিনটি। তাহলে কি কি বলো, 1 নম্বরে কি? আনন্দ। আনন্দ। যত কথাই বলো, বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে এরকম আনন্দ বহুত পাইছো, দেখো যে অঙ্ক ফলাফলটা মিলছে, একটা ভিতরে একটা প্রশান্তি কাজ করতেছে। সত্য কথা। এই যে অনুবাদটা হঠাৎ করে একটা অনুবাদ বের করে গেল, এটা হলো প্রথম লাভ। দ্বিতীয় লাভ কি বলো? অর্নামেন্ট। সম্মান। যত কথাই বলো, আহ, হাতে একটা বিসিএস এর গাইড নিয়ে হাঁটতেছো, টিউশনিতে গেছো, ভাবটা অন্যরকম না? যত কথাই বলো, একটু ভাব কিন্তু অন্যরকম। ধরো একবার এক এক পাত্র পাত্রী পরিবার আসছে ইয়া দেখার জন্য, হ্যাঁ, বলছে যে ছেলে কি করে, বলছে যে ছেলে বিসিএস এর গাইড পড়ে। বুঝছো বিষয়টা? তাতেই কিন্তু মানে ওজন বাড়ে। মেয়ে কি করে? আলহামদুলিল্লাহ। বিসিএস, হ্যাঁ, মেয়ে বিসিএস এর গাইড পড়ে। এটা একটা কি কি বলো, বড় পরিচয় না? সম্মান। যত কথা বলো, পড়াশোনার মানে জ্ঞানী মানুষকে আমরা অবশ্যই সম্মান দেই, চেয়ার ছেড়ে দেই। আর 3 নম্বর কি বলো? সক্ষমতা। আরে মানে মানে এবিলিটি, এবিলিটি মানে কত কিছু হয়। মানে অথ তোমার মানে সব ধরনের ক্ষমতা, তাই না? অর্থনৈতিক,
সামাজিক, তাই না? ওকে, মানে সক্ষমতা, মানে দ্যাট মিনস আমার মাসের শেষে একটা ভালো হ্যান্ডসাম স্যালারি, সামর্থ্য। ইমিডিয়েট। হ্যাঁ, সামর্থ্য, মানে সামর্থ্য বলতে অনেকগুলো, এটা তোমার সব মানে কি হইতে পারে বলো, প্রভাব, প্রতিপত্তি, টাকা পয়সা সবগুলো আসে, হ্যাঁ। তাহলে ধরো তুমি পুলিশ ক্যাডারে গেছো, এডমিন ক্যাডারে গেছো, দেখছো যে এটা হলো এবিলিটি, এরপরে যা খাটাচ্ছে সবই এবিলিটি। এটা কি জন্য হচ্ছে? এই স্টাডিজের কারণে। তাহলে ফ্রান্সিস বেকন এক বাক্যে, তার লেখাগুলোতে হ্যামারের মতো ছোট কথা বলেন কিন্তু সব এক বাক্যে বলে ফেলেন। তো তিনটা শিক্ষা থেকে, আমরা পড়াশোনা থেকে তিনটা নগদ সুফল পাই। এক নম্বরে প্রথম সুফলটা হলো খুব ভালো লাগে, দেখো যে এত ভালো লাগে। দ্বিতীয়ত হলো সম্মান, মানুষ সম্মান করে। আর তৃতীয়ত হলো আমার ভালো ডিনার, লাঞ্চের ব্যবস্থা করে। ওকে, যাক, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আর কে বলবো অর্থটা? স্যার এর আগের এক্সাম্পলটা স্যার একটু ভেঙে বললে সুবিধা হইতো স্যার। কোন কোন এক্সাম্পলটা? আর এটাই স্যার আই হ্যাভ সর্ট ইট ফাইনালি স্যার, এইটা স্যার। ও, আই হ্যাভ থট ইট ফাইনালি। পরিশেষেও আমি ভালোবাসাই স্যার পেয়েছি। কমেন্টেরটা দেখেন স্যার, কমেন্টটা। কমেন্টেরটা দাঁড়াও, পরিশেষেও আমি ভালোবাসা পেয়েছি, স্যার দাঁড়াও। আপনি একটু বলেন স্যার। দাঁড়াও দাঁড়াও, কমেন্টে কি লিখতে দেখে নি ওটা। রহস্যকেরা এই জগতেই ভালোবাসার সম্মিলনে আমরা স্বর্গের অস্তিত্ব। হ্যাঁ, ঠিক আছে। রহস্যকেরা এই জগতেই, রহস্যকেরা এই জগৎ কেন হয়? রহস্যকের এই জগৎ মিস্টিক মিনিয়েচার, কিন্তু এই জগৎকে বোঝানো হয় নাই। এই জগতের কথা বলা হয় নাই। আহ, আমি তোমার আগে আহ, উম, আহ, মুক্তি যেটা বলছে সেটার একটু বৃহৎ ভার্সনে আমি বলতেছি, দেখো। আই হ্যাভ থট ইট ফাইনালি, ইট মানে লাভ। আমি পরিশেষে পরিশেষে পরিশেষেও আমি ভালোবাসাই পেয়েছি, দাঁড়ি। কারণ কারণ এবার তুমি সাবজেক্টের অর্থটা লিখো, যত কথাই বলো, ইন দ্য ইউনিয়ন অফ লাভ, এই প্রেমের মিলনে, প্রেমের মিলনে, ভালোবাসার মিলনে। আই হ্যাভ সিন, দেখো আমি দেখেছি, ইন এ মিস্টিক মিনিয়েচার, মানে রহস্যময় ক্ষুদ্র আকৃতিতে, একেবারে অলৌকিক ক্ষুদ্র আকৃতিতে, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে জবমিলি পরস্পরে স্বর্গ আঁকিয়া দ্বারা আমাদের এই করে করে, ওই যে বাক্যটা আছে, মিস্টিক মিনিয়েচার, একেবারে অলৌকিক, মানে ক্ষুদ্র আকৃতিতে, হ্যাঁ, কি করে, দ্য প্রিফিগারিং ভিশন অফ হেভেন, স্বর্গের প্রতিমূর্তি। বুঝছো কিনা? তাহলে এই প্রেমের মিলনে, প্রেমের বিরহে, সরি বিরহ না, সরি, প্রেমের মিলনে, কি বলো, আহ, অলৌকিক ক্ষুদ্র আকৃতিতে স্বর্গের প্রতিমূর্তি আমি দেখেছি, খুঁজে পেয়েছি। যে স্বর্গের কথা, যে স্বর্গের ধারণা, আহ, কি বলো, স্বর্গের কথা কে বলে গেছেন? সাধু এবং কবিরা বলে গেছেন বা কল্পনা করে গিয়েছেন। তাহলে আবার ওই যে মুক্তির কথাটা একটু বৃহৎ ভাষণে লিখতে পারো। আমি আবার বলি, আমি পরিশেষে পরিশেষেও আমি ভালোবাসাই পেয়েছি। ঠিক আছে? কারণ ভালোবাসার মিলনে অথবা প্রেমের মিলনে, কারণ দিয়ে লিখো, কারণ প্রেমের মিলনে আমি আহ, অলৌকিক ক্ষুদ্র আকৃতি, অলৌকিক, কি বলো, ক্ষুদ্র আকৃতিতে স্বর্গের প্রতিমূর্তি খুঁজে পেয়েছি। স্বর্গ খুঁজে পেয়েছি আর কি, বুঝছো কিনা? প্রিফিগারিং অর্থ আমি প্রতিমূর্তি দিচ্ছি। তুমি যা করো, মানে তোমার কল্পনাটা যত ভাবে তুমি প্রকাশ করতে পারো, স্বর্গের প্রতিমূর্তি খুঁজে পেয়েছি, স্বর্গ খুঁজে পেয়েছি। যে স্বর্গের কথা, এটা অতিরিক্ত কথা আমার, যে স্বর্গের কথা কেনা বলো তো, কবি এবং সাধুরা কল্পনা করে গিয়েছেন। এটা আমি কল্পনা করছিলাম, কিন্তু আমার চেয়ে মুক্তি তুমি আমার চেয়ে ভালো করছো। থ্যাংক ইউ সো মাচ। মানে তুমি আরো সহজ কথায় নিয়ে আসছো। তুমি আরো, আমি তোমার অনেক ধন্যবাদ দেই। তুমি মিস্টিক মিনিয়েচারের অর্থই করো নাই, এই জন্য তোমার স্পেশাল থ্যাংক। এবার বলবো যে এটার কারণে থ্যাংক কেন দিয়েছেন? ওই যে লফটিলি স্পাউজিং এর অর্থ কি করতে বলো? ওই যে লফটিলি স্পাউজিং, শাহবাজ শরীফ, মনে আছে কিনা বলো? জি স্যার। হ্যাঁ, এই কথাটাই। তাহলে মোট কথা হলো যে আমি আমি অবশেষে আমি প্রেমে চাই, কারণ এই প্রেমের মধ্যে আমি স্বর্গের ছোঁয়া খুঁজে পেয়েছি। আর মানে বলবো না, এই ছোট স্বর্গ তো অনেক বড়, মিস্টিক মিনিয়েচার মানে হলো যে রহস্যময়, এই ছোট পরিসরের মধ্যে। হ্যাঁ, ঠিক আছে, প্রেমের মধ্যেই আমি স্বর্গের ছোঁয়া খুঁজে পেয়েছি, এই বাক্যের অর্থ। যে স্বর্গের স্যার কথা সাধু সন্ন্যাসীরা অলৌকিকের কল্পনা করে।
অলৌকিক ফলৌকিক বাদ দাও। এই বাক্যের অর্থ হইলো, আমার দিকে তাকাও, এই আমরা এত মানে এই যে যত তুমি ওই শব্দের মার পেতে পড়বা, ততই তুমি বেড়াজালি করবা। এই বাক্যটা এখানে যাও, অবশেষে আমি ভালোবাসাই চাই, প্রেমে চাই। ও পরিশেষেও আমি প্রেমে পেয়েছি, কারণ এই প্রেমের মিলনে স্বর্গের ছোঁয়া আমি খুঁজে পেয়েছি, স্বর্গ পেয়েছি, স্বর্গ খুঁজে পেয়েছি, যে স্বর্গের কথা কবি এবং সাধুরা কল্পনা করে গিয়েছেন। তো এই আমি যেই কথাটা বললাম, তা কি এই বাক্যে বলা হয়েছে কিনা সেটা বলো। জি স্যার। ভাব মাইর আসতো খেয়ে স্যার। গেছে জানো কিনা? না, মাইর খেয়ে গেছে জানো কিনা? মিস্টিক, স্যার মিনিয়েচার, প্রিফিগারিং, এগুলো তোমার আটকে ফেলবে। স্যার আমি প্রিফিগারিং আর একটু মিস্টিক, বলি স্যার। মিনিয়েচার। বলো। স্যার মানে আমি যেটা বলছি এটা কি একদম নম্বর পাবো কি পাবো না সেটা জানার বলো জন্য আর বলো, কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আহ, পরিশেষেও আমি ভালোবাসা চেয়েছি, কারণ আমি দেখেছি এটি ভালোবাসার জায়গা, রহস্য এবং স্বর্গের দৃশ্যের মতো যা সন্ন্যাসী ও কবিরা কল্পনা করতে পারে। এই বাক্যটা কি বুঝছো আমি বলবো, এবার নাম্বার পাইবা, কিন্তু এটা দিয়ে কি বুঝাইছো আমারে বলো। এটাতে স্যার আমি বুঝছি যে আসলে আহ, এমন একটা যে জায়গা, যে ভালোবাসাটা এমন একটা জায়গা যে এটা স্বর্গের মতো, যেখানে গেলে আমি শান্তি খুঁজে পাবো। আচ্ছা, এখন আমার একজন, তুমি এবার ইয়া বলো। আমরা যদি বলি কোন ওই আমার প্রথম একজনকে আমার নোট ওয়ানের প্রথম কথাটা একটু বলবা, প্রথম আমি একদম নোট ওয়ানের প্রথম কথা, প্রথমে যে বলছি নোট ওয়ানের শুরুতে, রিট্রান্সলেশন মূলত, একজন একটু পড়ে শোনাও, এই কথাটা আবার পড়ে শোনাও। রিট্রান্সলেশন মূলত আক্ষরিক অনুবাদ নয়, বরং বলতে গেলে এটি প্রায় পুরোটাই ভাবানুবাদ। তাই বাক্যের অর্থ যত সুস্পষ্ট, সাবলীল ও গতিশীল হবে, পরীক্ষায় তত ভালো নাম্বার প্রত্যাশা করা যায়। পড়তে থাকো। অনুবাদ করার সময় নিজেকে একজন ইন্টারপ্রিটার, দোভাষী বা নিউজ প্রেজেন্টার, সংবাদ পাঠক মনে করব। অর্থাৎ বাক্যের স্ট্রাকচার, প্যাটার্ন, ল্যাঙ্গুয়েজ যত অস্পষ্ট বা দুর্বোধ্যই হোক না কেন, অনুবাদের ভাষা হবে ততই সুস্পষ্ট ও প্রাঞ্জল। এক কথায় পাঠক অনুবাদটি পড়া বা শোনার পর দ্বিতীয়বার চিন্তা করা ছাড়াই বাক্যের মূল ভাবটি হৃদয়ঙ্গম করতে পারবেন। থামো, এবার তুমি যেটা বলছো, একটু আগে যে অনুবাদটা বলছিল, তুমি একবার বলো, লাইনটা বলো না, অনুবাদটা যে বললা বলো। এই কিরে? জি স্যার। পরিশেষে আমি ভালোবাসা চেয়েছি, কারণ আমি দেখেছি এটি ভালোবাসার জায়গা, রহস্য এবং স্বর্গের দৃশ্যের মতো যা কবি ও সন্ন্যাসীরা কল্পনা করতে পারেন। বাকি শ্রোতারা শোনো, ও এই অর্থটা বলছে, এই বাক্যের অর্থ, আর আমি বললাম যে অবশেষে আমি ভালোবাসাই পেয়েছি, কারণ আমি প্রেমের মিলনের মধ্যে স্বর্গ খুঁজে পেয়েছি, যে স্বর্গের কথা কবি সন্ন্যাসীরা কল্পনা করে গিয়েছেন। দ্বিতীয় চিন্তাধারা কোনটা বলছো? স্যার স্যার এখানে আপনারটাই যে বোঝা গেছে। থামো, আমার অনুবাদের মধ্যে অনেক শব্দেও মিসিং আছে। এবার বলো কোনটা বুঝছো, ওটার মধ্যে শব্দ মিসিং হয় নাই। তাহলে আমি এই কথাটাই গুরুত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করছি। শব্দ, ওই যে এই কথাটা আমি নোট ওয়ানে আরেকবার দেখো, যে অর্থ করলে সুন্দর হয় না, অর্থ করলে এই কথাটা ওই যে এরপরের লাইনটা একটা লেখা আছে না, একটু পড়ে শোনো না আরেকবার। এটা তো আমার গবেষণা, যে অর্থ করলে অর্থটা সুন্দর হয় না, এমন শব্দ বাদ দিয়ে অনুবাদ করবো, কথাটা লেখা আছে কিনা বলো তো একটু। পরিশেষে আমি ভালোবাসাই পেয়েছি, কারণ প্রেমের মিলনে আহ অলৌকিক ক্ষুদ্র আকৃতিতে স্বর্গের প্রতিমূর্তি খুঁজে পেয়েছি, যে স্বর্গের কথা সাধু এবং কবিরা কল্পনা করে গেছেন। আচ্ছা ঠিক আছে, মানে আমি আমি এরপরে এমন অ্যাপ্রিসিয়েট করছি ইয়াকে, অলৌকিক ক্ষুদ্র আকৃতির, যে এটা বাদ দিয়ে অনুবাদ করার কারণে আরো সুন্দর হচ্ছে, এটা বাদ এটা না লাগবে না। হ্যাঁ, ওকে, চলে আসে। আমরা নোট করতে আসবো না। তারপরে আরেকদিন সময় পেলে লিখবো, লেখা রাখো 36তম বিসিএস এর প্যাসেজটি একবার পর্যালোচনা করি, লেখা রাখো নিচে। এছাড়াও এছাড়াও লেখা রাখো কততম, 36তম বিসিএস, না দেখো তো একটু কঠিন হাবিজাবি একটা বাক্য ছিল, লেখা রাখো 36তম, আমার ততটুকু মনে পড়ে 36তম বিসিএস। এছাড়াও 36তম বিসিএস এর এসএসসি একটু পর্যালোচনা করি, 3-4 লাইন জায়গায় ক্ষেত্রে রাখো, আমি পরবর্তীতে মিলাবো। ওকে, আমি চলে নোট যাচ্ছি নোট। 5। না না, একই 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 নোট 5-এ হলো,
নোট 5 এর মেসেজ হলো বাক্যের স্ট্রাকচার দিয়ে এমনি মিলাইতে পারতেছো না, এটা কল্পনা করবা, কল্পনা করে মনের ভাবটা নিজের ভাষায় লিখে দিবা। এই বাক্যের মনের ভাবটা হলো, আমি প্রেমের মধ্যে স্বর্গের ছোঁয়া খুঁজে পেয়েছি, স্বর্গ দেখেছি, প্রেমের মিলনে স্বর্গ খুঁজে পেয়েছি, যে স্বর্গের কথা কবি সন্ন্যাসীরা কল্পনা করে গিয়েছেন। এটা হলো আমার নোট 5। নোট 6 এ চলে যাও। স্যার নোট 6 এই ধরনের প্র্যাকটিস গুলো স্যার আসলে মানে কোথা থেকে করা যেতে পারে লিটারেচার কিছু এগুলো? এটা শোনো, এটা লাগবে সাউন্ড। মনে রাখবা কিছু তুমি শত শত বই পড়ো, তোমার কি এই যে আমি কথাগুলো বলতেছি তোমার ভিতরে কি দাগ কাটতেছি কিনা সেটা বলো। হ্যাঁ, বুঝছো? সেটা ঠিক আছে স্যার। আর আর প্র্যাকটিস কিছু না, প্র্যাকটিস তুমি নিজেই প্র্যাকটিস। বইয়ের মধ্যে অনেক সময় দেখবে যে ওই আক্ষরিক অনুবাদ করে রাখছে, তো তুমি পুরা আরো টাফ এন্ড রাফ মনে হচ্ছে। আমি তোমার সাহস যোগাচ্ছি যে বাক্যটার মূল মেসেজটা আমি আমার মতো করে করবো। আরো কিছু প্র্যাকটিস করে দেখবো যে একটা অন্তর্দৃষ্টি তৈরি হবে ইনশাল্লাহ। নোট কত? এই বলছি লাস্ট স্যার। 6, নোট 6। নোট 6 মিউট করে ফেলো কাইন্ডলি, মিউট মিউট মিউট, সবাই মিউট করো কাইন্ডলি। আচ্ছা, এবার হলো আহ লিখো উপরিউক্ত নিয়মগুলো। উপরিউক্ত নিয়মগুলো নিয়মগুলো আমি বলছি, নিয়ম পড়ছি কিন্তু দুইটা, নোট 3, 4, এই দুইটা কিন্তু এখানে কিন্তু নিয়মের কথা বলছি। উপরিউক্ত নিয়মগুলো অনুসরণ করে অনুবাদ করার পরেও, দেখো অনু অনুসরণ করে অনুবাদ করার পরেও, অনুবাদ করার পরেও যদি, কি লিখতে বলো? উপরিউক্ত নিয়মগুলো নোট 3 এবং 4 অনুসরণ করার অনুবাদ করার পরেও যদি মনে হয়, যদি মনে হয় অনুবাদে প্রাঞ্জলতা এবং সাবলীলতার ঘাটতি রয়েছে, যদি মনে হয় অনুবাদে সাবলীলতা বা প্রাঞ্জলতার ঘাটতি রয়েছে, তাহলে তাহলে প্রয়োজন মতো প্রয়োজন মতো সহায়ক শব্দ সংযোজন, তাহলে আমরা যে কাজটা করব, তারপরে অপ্রয়োজনীয় বেখাপ্পা। বেখাপ্পা মানে বুঝছো কিনা? তার যেটা সুইট করে না। বিয়োজন। এই এই যে বেখাপ্পা শব্দ, যেটা আমরা অনুবাদে প্রায় সময় দেখবো যে খাপছাড়া শব্দ ব্যবহার করছি। শব্দ সংকোচন, দেখবা শব্দ সংকোচন একটু পরে প্রথম ইয়াতে অনুবাদ করতে গেলে দেখবা শব্দ সংকোচন। অথবা কিছু শব্দ আগ-পিচ করে, না দাঁড়াও, কিছু শব্দ আগ-পিচ করে, অথবা 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 দিই, অথবা কিছু শব্দ আগ-পিচ করে, কিছু শব্দ কিছু শব্দ আগ-পিচ 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 করার আমি কিন্তু একটা বলে যে ডেলিস্টার আজকে যে প্রথম অনুবাদটা ছিল না, ওইখানে বাংলাদেশ $এত ঋণ, বাংলাদেশ $এত ঋণ চাইবে বাংলাদেশ, এই কথাটা না বইলা যে এই প্রধানমন্ত্রী এই সফরে বাংলাদেশ আগে পরে নিতে পারি না, সমস্যা নাই তাই তো, বাংলাদেশ $এত ঋণ চাইবে, এমনকি পিচ করে, এমনকি পুরো বাক্যটি, পুরো বাক্যটি রিসাইজ, রিসাইজ বা পরিমার্জন
করে লিখবো, করে লিখবো। দেখো আরেকটা হাতে কলমে দেখাবো এখন। একদম করে শোনো কি লিখছো। উপরিউক্ত নিয়মগুলো নোট 3 এবং 4 অনুসরণ করে অনুবাদ করার পরেও যদি মনে হয় অনুবাদে প্রাঞ্জলতা বা সাবলীলতার ঘাটতি রয়েছে, তাহলে প্রয়োজন মতো সহায়ক শব্দ সংযোজন, অপ্রয়োজনীয় শব্দ বা ব্যাকআপ শব্দ বিয়োজন, শব্দ সংকোচন অথবা কিছু শব্দ আকপিচ করে, এমনকি পুরো বাক্যটি রিফাইন বা পরিমার্জন করে লিখব। রিসাইজ 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 বা রিশেপ, বুঝছো কিনা? রিসাইজ বা রিশেপ, আর এস এস এইচ এ পি, রিশেপ করে লিখবো। তবে লাল কলম দিয়ে লেখা রেখো। তবে এখানে ওভার রাইটিং হইতে পারে না। এই যে একটা অনুবাদ করছো আমি কিছু, তবে ওভার রাইটিং এড়ানোর কৌশল নোট 2 বলা আছে। এবার বলো ওভার রাইটিং এড়ানোর কৌশলটা কি। নোট 2 তে কি বলা আছে বলো। ওভার রাইটিং। নোট 2 এবং 3 আমরা পাইনি। ওভার রাইটিং এড়ানোর জন্য আগে রাফ করে নিতে হবে, যদি সময় না থাকে তাহলে একটু চিন্তা করে পুরো ব্যাপারটাকে সাজিয়ে নিতে হবে, তারপর লিখতে হবে। আচ্ছা, মনে রাখবা যে এই স্বর্গের এই অনুবাদটা তৃতীয় বাক্যটাতে দুইটা সমস্যা। যদি তুমি সরাসরি অনুবাদ করো তাহলে এমন অনুবাদ লিখবা যেটা পড়ে তুমি বুঝো নাই অথবা স্যার বুঝানি, 1 নম্বর। দ্বিতীয়বার কারেকশন করতে গেলে কাটাকাটি হবে। এটার কাজ হলো আমি আগে মাথায় ঠেকাবো, মাথায় লিখবো যে পরিশেষে আমি ভালোবাসাই চাই, কারণ ভালোবাসার মিলনে আমি স্বর্গ খুঁজে পেয়েছি, যে স্বর্গের কথা সাধু সন্ন্যাসীরা কল্পনা করে গিয়েছেন। এই লাইনটা চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার পরে লিখবো। আমার হ্যাঁ বা না বলো, কথা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এবার হলো পুরো প্যাসেজ আমি অনুবাদ শেষ করে ফেলছি। তা লিখো। লিখো আহ স- মানে কথা আর কি, আহ সমাপনী বক্তব্য, উপসংহার। উপসংহারে দুইটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই। সমাপনী বক্তব্য লিখো। আমার এই পুরা যা বলছি তার সমাপনী বক্তব্য। পুরো প্যাসেজ পুরো প্যাসেজ লিখো। পুরো প্যাসেজটি অনুবাদ করা হয়ে গেলে, পুরো প্যাসেজের অনুবাদ লেখা শেষ হয়ে গেলে, পুরো প্যাসেজের অনুবাদ লেখা শেষ হয়ে গেলে লাল কলম দিয়ে লিখো অনুবাদটি নিউজ প্রেজেন্টার এর মতো মনে মনে একবার পড়বো। কি বলছি বলো। পুরো প্যাসেজের অনুবাদ শেষ হয়ে গেলে অনুবাদটি নিউজ প্রেজেন্টারের মতো করে মনে মনে একবার পড়ব। নিউজ প্রেজেন্টারের মতো করে একবার মনে মনে পড়বো। পড়তে গেলে দেখবা তখন কোথাও তখন তখন কোথাও খাপছাড়া মনে হলে, কোথাও খাপ ছাড়া মনে হলে, খাপ ছাড়া মনে রাখবা, খাপ ছাড়া মনে হলে প্রয়োজনীয় শব্দ বা লিঙ্কার ব্যবহার করে করে অনুবাদটি গতিশীল, লাল রং লিখো, এইটা হলো গুরুত্বপূর্ণ, সুখপাঠ্য করে তুলবো। এখন বলবা, এখন এখন তো তোমার এটা এখন তো একটা ভেজালে ফেলবা। অনুবাদ যদি এখন পুরা অনুবাদ লেখার পরে তোমার বেশি সংযোজন করতে গেলে কি সমস্যা হয় বলো। ওভার রাইটিং হবে। ওভার রাইটিং হবে, ইয়ে করবে। লাল কলম দিয়ে লেখা রাখো। এ কারণে অনুবাদ লেখার সময়, অনুবাদ করার সময়
লাল কঞ্জে লেখা রয়েছে এ কারণে অনুবাদ করার সময়, এ কারণে অনুবাদ করার সময় সময় বড় করে লেখা রাখবো, লাইন স্পেস বেশি রাখবো। আমার কথা স্যার কি তোমরা কাটাকাটির বুঝছো? জন্য কাটাকাটি না, ধরো ধরো অখাদ্য করে ফেলছো, আস্তে টান দিয়া ওই যেন আবার পিঁপড়ার মতো না লিখতে হয়, সুন্দর করে এমন এমন স্পেসে থাকবে তোমার যেন চালাই দিতে পারো, অথবা একটা প্রয়োজনীয় ইয়া, এবং অথবা যেহেতু বুঝছো কিনা একটু টান দিয়ে উপরে লিখে দিতে পারো যেন মানে দৃষ্টিকটু ভাবে ওই শব্দটা না হয়। এটা এটা কিন্তু অনুবাদ, যেমন এই যে আমার এই কথাটা প্রতীক বর্ধন ভাই বলছিল যে যখন অনুবাদ করবা তখন ওই চাপাইও না, মানে ইয়ার মধ্যে হলো যে একদম ইয়া রেখে যেন পরে মাঝখানে আবার কি করা যায় বলো, ঢুকানো লেখা ঢুকানো যায়। অনুবাদ করার প্রতি লাইনে লাইনে একটু মাঝখানে স্পষ্ট গ্যাপ রাখবা, কারণ আমি শেষে পড়বো, পড়ার পরে আমি আবার একটু মূল লক্ষ্য কি বলো, মূল কি, মূল লক্ষ্য কি? গতিশীল এবং সুকোপাঠ্য করা। সুখপাঠ্য। তুমি সুখপাঠ। এখন ফিল করবা লাস্টে যে ধরো 20 মিনিট অনুবাদ করছো, 3 মিনিট এখানে একটু আবার রিসার্চ করো, একটু বার্নিশ করো। হ্যাঁ, আমার টিচার এখন পরীক্ষা পড়তেছেন, পড়ার সময় তিনি সুখ বোধ করবেন কেন, এই যে টিচার সুখ বোধ করতেছেন তাতে 20 নম্বর। আমার কথা বুঝছো? স্যার, ট্রান্সলেশন আর রিট্রান্সলেশনের জন্য কত সময় রাখা উচিত হবে? কেন, এটা তো কেউ বলো প্রথম ক্লাসে এটা বলে দিচ্ছি, প্রথম ক্লাসে আমি এটা মাইন্ড ম্যাপ এক ঘন্টা দুইটা মিলিয়ে। একদম টাইম কাটা কাটা দিয়ে আছে, রিট্রান্সলেশনে 25 মিনিট দেওয়া আছে। ওকে, এবার আসো। ট্রান্সলেশনে 30। 30 মিনিট, হ্যাঁ। আর স্যার রচনা 1 ঘন্টা। লেখা শেষ হবে 5 মিনিট আগে, অবশ্যই 5 মিনিট আগে লেখা শেষ হবে। তো এবার চলো আমরা যে ওই প্রথম বাক্যটি আবার পুনরায় পর্যালোচনা করি। প্রথম বাক্যটি, 1 নং বাক্যটি, 1 নং বাক্য কারোর মনে আছে কিনা? কারোর কাছে কি মনে আছে 1 নং বাক্যটি? ইংলিশটা স্যার, স্যার, হ্যাঁ, 1 নং বাক্যটা কি ছিল? এটা যে বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া, এটা এই না, দ্য দা সলিটারি। সলিটারি সায়েন্টিস্ট নিয়ে আছে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেখা আবার, সায়েন্টিস্ট মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারি, ইম্পর্টেন্ট ডিসকভারিজ, বা তাদের লেখা আছে, তাদের লেখার দরকার নেই, এই জায়গায় চলে যাও। ডিসকভারিজ, DISCOVERI, ডিসকভারিজ বাই হিমসেলফ। মিউট করে ফেলো। As in many instances, been replaced by a cooperative scientific team. ওকে, আন্ডারলাইন করো। এটা ব্র্যাকেটে আমি, এটা রুহামা দিয়ে যে উদাহরণটা ছিল এটা হলো নোট 3, দ্বিতীয় কথা। দেখো মিলে কিনা। और the solitary scientist making important discoveries by himself has in many instances has been replaced by a cooperative scientific team. লিখছো সবাই? সবাই দাগাইছে এটা? নোট 2 এর দ্বিতীয় কথায় লেখা ছিল সাবজেক্ট, এটা হলো সাবজেক্ট, দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেস বাই, মূল বাক্যটা মনে রাখবে, সাবজেক্ট ভার্ব ধরে পড়লে বাক্যের অর্থ কত সুবিধা হয় দেখো। মূল বাক্যটা হলো দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেস বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। একজন আমারে বলো, আনমিউট করা, মূল বাক্যটা কি?
The solitary scientist has been replaced by a cooperative scientific team. সাইন্টিফিক টিম। এই বাক্যটা তুমি এইভাবে না পড়ার কারণে যারা অনুবাদটা করতে পারো নাই বা একটা খাতা খন্দক অনুবাদ করছো, তাদের প্রধান সমস্যা আমি সাবজেক্ট ভার্ব দিয়ে বাক্যটা পড়িনি। কাইন্ডলি একটু লেখা রাখো। প্রথমে আম, লেখা রাখো হাবিজাবি লতা পাতা বাদ দিয়ে সাবজেক্ট ভার্ব অবজেক্ট একসাথে আগে পড়বো। এই হাবিজাবি শব্দটা লিখো। হাবিজাবি লতা পাতা বুঝছো কিনা? তোমার তো এই খুয়েছে মানে নষ্ট করছে এগুলা, এই লতা পাতার কারণে নষ্ট হয়েছে। অনুবাদ করতে পারো নাই এই এই লতা পাতার কারণে, মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ বাই হিমসেলফ ইন মেনি ইনস্টেন্সেস, এগুলার কারণে। কথাটা লাল কলম দিয়ে লেখা রাখো, হাবিজাবি লতা পাতা এই আগাছা বাদ দিয়া সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট একটু অংশ একিউরেটলি মিলিয়ে পড়বো। তুমি মূল কথা বুঝে দিলা। এই কথাটা তুমি দৃঢ়ভাবে সাবজেক্ট প্লাস মূল ইয়া কি বলো, প্রত্যেকটা বাক্যের মধ্যে দেখবে যে এই সিক্রেটটা আছে। আগে দেখবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্টটা কি আছে, তাহলে তুমি মূল বাক্যটা পেয়ে যাবে। তাহলে এই বাক্যটা হলো দ্য সলিটারি সায়েন্টিস্ট হ্যাজ বিন রিপ্লেসড বাই এ কোঅপারেটিভ সায়েন্টিফিক টিম। এটা মূল বাক্য কিনা বলো? জি স্যার। বাদ দাও, অত কথা বোঝার দরকার নেই। যেমন ছোট করে আমি বলে দেখি, এটা বুঝছো কিনা? হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড, REPLACD, রিপ্লেসড বাই ক্রিকেট। এটা বুঝছো? জি স্যার। এই বাক্যের অর্থ কি? হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত মানে হয়েছে। ক্রিকেট দ্বারা আচ্ছা, রিপ্লেস প্রতিস্থাপিত হয়েছে। প্রতিস্থাপিত। আচ্ছা দাঁড়াও, এক তুমি এবার আমার দুজনের মার্কিং করো। ক্রিকেটের জায়গা দাঁড়াও দখল করেছে। দাঁড়াও, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে একটা অর্থ। ক্রিকেট সরি, ক্রিকেট হাডুডুর স্থান দখল করে নিয়েছে। কোনটাকে তুমি ফ্লুয়েন্ট মনে করো? ক্রিকেট দ্বিতীয়টাকে স্যার। হাডুডুর স্থান দখল করে নিয়েছে। কথা স্পষ্ট, 2 2 4 হিসাব লেখা আছে। একটিভ ভয়েসের অর্থ একটিভই করতে হবে। হ্যাঁ, আমি বাক্যটার এই বাক্যটা হাডুডু, তাহলে দেখো অর্থটা দাঁড়াচ্ছে কি, হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট। এটার অর্থ দুই ভাবে করতে পারো তুমি। ক্রিকেট হ্যাজ হাডুডু রিপ্লেসড। ক্রিকেট দ্বারা না, হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, অথবা হাডুডুর স্থান দখল করে নিয়েছে ক্রিকেট। আমরা কোনটা নেব বলো? দুইটা অর্থই ঠিক, কোনটা ফ্লুয়েন্ট? দ্বিতীয়টা। লিখো, এই দ্বিতীয়টা। পাশে লেখা রাখো, আরেক জায়গায় লেখা রাখো। মানে এটা এটাও বক্স করে ওই পাশে আশেপাশে লেখা রাখো। হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট, এই বাক্যের অর্থ হলো হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে একটা অর্থ, আর হাডুডুর স্থান দখল করে নিয়েছে ক্রিকেট। দুইটাই ঠিক, কিন্তু দ্বিতীয়টা মোর ফ্লুয়েন্ট। স্যার এটা যদি এভাবে নিয়ে আসি যে ক্রিকেট হাডুডুর স্থান দখল করে নিয়ে আসছে, কি সমস্যা? ক্রিকেট হাডুডুর স্থান দখল করে নিয়েছে, কোনো সমস্যা নেই। ফ্লুয়েন্ট হচ্ছে তো, ফ্লুয়েন্ট হলেই হয়েছে। আমার কথা হলো, মোট কথা দেখে শুনে ভালো লাগতেছে, এটি অনুবাদ। কিন্তু কথা ঠিক আছে, তুমি এখানে যা বলা হয়েছে তা তুমি সহজে বুঝে ফেলছো, এটা অনুবাদ। ওকে ডান। যদি তাই হয় তাহলে বলো এই বাক্যের মূল অর্থ কি? সলিটারি নিঃসঙ্গ বিজ্ঞানী, একক বিজ্ঞানী সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন। এটা হলো প্রথম এক্সপ্রেসিভের অর্থ। এই বলো না, নিঃসঙ্গ বিজ্ঞানী কি দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন বলো? স্যার সহযোগী বিজ্ঞানীদের দ্বারা। হ্যাঁ, কি কি বলো? সহযোগী বিজ্ঞানীদের স্থান দখল করে নিয়েছে বৈজ্ঞানিক নিঃসঙ্গ পদের বিজ্ঞানী। গুরুত্বপূর্ণ আবিষ্কারের চেয়ে দলগতভাবে বৈজ্ঞানিক টিম হিসেবে আবিষ্কারের উপমা অনেক রয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি বলতেছি, তোমরা তো লিখে ফেলছো, এটা আমি বলতেছি। এখন আমার আমার সিস্টেমে আসো। তো এই বাক্যের মূল মূল কথা হলো মূল কথা হলো সহযোগী বৈজ্ঞানিক, নিঃসঙ্গ বিজ্ঞানী সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা প্রতিস্থাপিত হয়েছেন, এটা লিখতে পারো। কেউ লিখো না, আগে কথা বোঝো। অথবা একক বিজ্ঞানের স্থান সহযোগী বৈজ্ঞানিক দল দখল করে নিয়েছেন। এবার বুঝছো কিনা? একক বিজ্ঞানের স্থান কে দখল করে নিয়েছে? সহযোগী বিজ্ঞানীগণ। সহযোগী সহযোগী বৈজ্ঞানিক দল। বৈজ্ঞানিক। তো মোবাইল ফোন আবিষ্কার করছে কে? মার্টিন 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 হল। কুপার। আর তোমরা কি মার্টিন লুথারের নাম বলো, না স্যামসাং বলো, আইফোন বলো, ওপ্পো বলো? আইফোন, আইফোন, স্যামসাং, অপ্পো। ভিভো। মানে মার্টিন লুথার হ্যাজ বিন রিপ্লেসড বাই আইফোন, ভিভো। হ্যাজ স্যার আমি বিন ভিভো। রিপ্লেসড বাই, বুঝছো কিনা? মার্টিন লুথারের স্থান দখল করে নিয়েছে কে বলো? স্যামসাং। ওকে, এবার আসো, তাহলে আমরা মূল বাক্যটাতে আসি। আমাদের নিয়ম অনুযায়ী অনুবাদটা কোন জায়গা থেকে শুরু হওয়ার কথা?
বলো কোন জায়গা থেকে? মূল ভার্বের আগে থেকে। আগ থেকে, তাহলে বাই হিমসেলফ লিখো, নিজে নিজে। আগে একটা অর্থ লিখো। টিচার, টিচার ওয়ান, টিচার ওয়ানে লিখো নিজে নিজে, নিজে নিজে। তারপরে মেকিং ডিসকভার ইম্পর্টেন্স মানে কি? মেকিং স্যার মানে দেখা এই যাচ্ছে? মেকিং, কি স্যার দেখতেছো পুরো না? বোর্ডটা দেখা যাচ্ছে না স্যার। পুরো বোর্ডটা দেখাচ্ছে না, দাঁড়াও একটু, একটু দাঁড়াও। আচ্ছা, বলো মেকিং ইম্পর্টেন্ট ডিসকভারিজ। এই মেকিং দ্য সলিটারি সায়েন্টিস্ট, মেকিং শব্দটা কিন্তু আমি কমপ্লেক্স করি, তাহলে কি হবে বলো তো? হু মেক্স না? জি স্যার। জি তাহলে স্যার। লিখো এক নম্বর বাই হিমসেলফ, নিজে নিজে, আমি নাম্বারিং করতেছি। দুই, গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী, গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী। মিউট করে ফেলো, কে জান মিউট করা আছো। একক বিজ্ঞানী, একক বিজ্ঞানী। আমরা কি এটা হলো সাবজেক্ট অর্থ লিখলাম, এক নম্বর তিন। হ্যাঁ, কোথায় যাবো? ভারতের যাবো না শেষে যাবো? স্যার শেষে। শেষে স্যার। তাহলে চার, একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা, বৈজ্ঞানিক দল দ্বারা। তারপরে ইন মেনি ইনস্টেন্সেস, অনেক ক্ষেত্রেই, অনেক উপমায়। পাঁচ, অনেক ক্ষেত্রেই, ক্ষেত্রেই হ্যাজ বিন রিপ্লেস, প্রতিস্থাপিত হয়েছেন। লাইনটা একজন পড়ো। নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রে প্রতিস্থাপিত হয়েছেন। অনুবাদ হয়েছে, কিন্তু আমার অনুবাদ নিঃসন্দেহে এটাই অনুবাদ, কিন্তু আমার ইতমেনানে কাল সুখপাঠ্য হয়ে ওঠে নাই। আমি মানে আরেকটু, আরেকটু স্মুথ হলে ভালো হইতো। তাহলে রিসাইট, সুখপাঠ্য করি, সুখপাঠ্য অনুবাদ দেখো, লিখো। ওই যে নোট 6 বলছি, সুখপাঠ্য অনুবাদ, অনুবাদ। বলো সুখপাঠ্য অনুবাদটা কি? আমি আমার মতো করে সাজাই নিই। হলো সুখপাঠ্য অনুবাদ লেখার এখন নোট 1 আর 6 যেটা বলছি আর কি, নোট 1 আর 6 যেটা বলার চেষ্টা করছি। এমন অনেক দৃষ্টান্ত রয়েছে, এবার দেখো, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যেখানে দেখা যায় একটি সহযোগী বৈজ্ঞানিক, সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কৃতিত্ব দখল করে নিয়েছেন। তুমি যদি বলো যে একক বিজ্ঞানীর কৃতিত্ব, তুমি যদি বলো যে সেখানে দেখা যায় ইংরেজি কোথায় পাইছেন, তাহলে আমি বলবো ওই ডেলি স্টার অনুবাদ করতে না কোন জায়গায় বলে শব্দটা দিচ্ছে, বলে কোথায় পাইছো? মাঠ দিয়ে হেঁটে যাওয়ার সময়, সময় পাইছো কোথায়? এটা হচ্ছে সহযোগী। এই সহযোগী শব্দের কারণে সহায়ক শব্দ আমার অনুবাদের অর্থের ভিন্নতা ঘটায় নাই। সহায়ক শব্দ, কৃতিত্ব, সহায়ক শব্দ। বাংলা আর স্যার অনুবাদটা করে শোনো।
দৃষ্টান্ত কি দৃষ্টান্ত হ্যাঁ হ্যাঁ, সহায়ক। দৃষ্টান্ত ইনস্টেন্স তো আছে, সমস্যা নেই। এই এমন এমন কোনো ইংরেজি নাই, সরি, সহায়ক শব্দ। একজন বাংলাটা পড়ে শোনো। স্যার, এমন অনেক দৃষ্টান্ত রয়েছে যে একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানীর কর্তৃত্ব দখল করে নিয়েছে। কর্তৃত্ব না, কৃতিত্ব। হ্যাঁ তাই, কৃতিত্ব। তাই, কৃতিত্ব। তাহলে এই আমি অনুবাদ শিখাই নাই, আমি তোমার একটা কৌশল মানে অনুবাদের মূল মেসেজটা বোঝানোর চেষ্টা করছি, প্লিজ খেয়াল করে দেখো। হাডুডু হ্যাজ বিন রিপ্লেসড বাই ক্রিকেট, এই কথাটা ক্রিকেট, হাডুডু ক্রিকেট দ্বারা প্রতিস্থাপিত হয়েছে, অনুবাদ হয়, কিন্তু একটা ফালতু অনুবাদ হয়, এটা অনুবাদ না, এই ধরনের কথা আমরা বলি না। আমরা কথাবার্তা বললে বলি হাডুডুর স্থান দখল করে, ক্রিকেট হাডুডুর স্থান দখল করে ফেলছে, এটা বলি। যে কথাটা আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে ব্যবহার করি সেটা অনুবাদ, সেটা উৎকৃষ্টতম অনুবাদ। এই ক্ষেত্রে আমি শুধু বাক্যটা খেয়াল রাখবা, বাক্যের আমার অর্থের ভিন্নতা তৈরি হয় কিনা। অর্থের ভিন্নতা না হইলে ব্যাপকভাবে সহায়ক শব্দ আমরা পরিমার্জন করে করতে পারবো, কোনো সমস্যা নাই। তাহলে এই কথাটা যদি এইভাবে বলি যে নিজে নিজে গুরুত্বপূর্ণ আবিষ্কারকারী একক বিজ্ঞানী একটি সহযোগী বৈজ্ঞানিক দল দ্বারা অনেক ক্ষেত্রে প্রতিস্থাপিত হয়েছেন, এটা কি পাঠক, চ্যানেল আই এর সংবাদ পাঠক, এটা এইভাবে বললে দর্শকরা এই যে রিক্সা চালাইতেছেন, ভ্যান গাড়ি দিতেছেন, ওনার কাছে এই কথাটা সহজ, নাকি এমন অনেক দৃষ্টান্ত আছে যেখানে দেখা যায় যে একক বিজ্ঞানী, একটি সহযোগী বৈজ্ঞানিক দল একক বিজ্ঞানী কৃতিত্ব দখল করে নিয়েছেন, কোনটা বেশি স্মোক বলো? স্যার অর্থাৎ পরেরটা বেশি smooth। লাইট লাইট আবিষ্কার করছে টমাস আলভা এডিসন, টমাস আলভা এডিসনের কৃতিত্ব দখল করে নিয়েছে ফিলিপস। আমরা টমাস আলভা এডিসনের বাল্ব নিয়ে আসো না বইলা ফিলিপসের বাল্ব নিয়ে আসো বলি। কথা ক্লিয়ার? জি স্যার। কালকে কিন্তু স্যার, সম্ভব না, দুঃখজনক হলেও সত্য, আমাদের অনুবাদগুলি প্রথম বাক্যটার মতোই হয়ে যায় কেন জানি। প্রথম বাক্যটা তো হইলেও কিছুটা হয়েছে, আরো যা হয় তা আমি নিজেই বুঝি না, মানে নিজের অনুবাদ নিজেই। স্যার, পরে যে সুখপাঠ্য বাক্যটা লিখলেন, মানে এরকম আসলে করতে গেলে কিভাবে প্র্যাকটিস করতে হবে? না প্র্যাকটিস না দাও, তুমি আটকে থাকবা, ওই যে মিনিয়েচারে আটকে থাকবে, মনে রাখবা মিনিয়েচার আটকে রাখবে, মিস্টিক তোমাকে আটকে রাখবে। ওই যে একটা শব্দ পাইছো না, লফটলি স্পাউজিং, ওইটা তোমার আটকে রাখবে। ওইটা থেকে যদি বের না হয়ে আসতে পারো যে আমার ওই শব্দটা ছাড়াও আমি চিন্তা করে দেখি, ওইটা বাদ দিয়েও যদি আমি মূল ভাবটা ফুটে তুলতে পারি কিনা, তাহলে দেখবে যে অনুবাদ সুখপাঠ্য হবে। আমার সমস্যা কথা হচ্ছে যে স্ট্রাকচারটা থেকেই বের হইতে পারতেছি না। পারবো থেকে খুব কঠিন কাজ, কঠিন মানে এটা খুব কঠিন, সুখপাঠ্য করা অনেক কঠিন। এটা তো শিল্প তো কত, এই অনুবাদকের দাম কত, তুমি এই যে ইয়াতে অনুবাদ করতে দাও না, প্রতি শব্দে শব্দে ওরা টাকা নেয়, শব্দে শব্দে টাকা নেয়, ঠিক স্যার আছে? এরকম যদি অনুবাদ ভাগ মতো স্যার আমরা আরো ছোট করে ফেলি তাহলে কি স্যার কোনো সমস্যা হবে? মূল ভাবটা বুঝাইতে পারলে কোনো সমস্যা নেই ভাই। আমি তোমার বলি এই স্যার যে দেখবা যে স্যার আমি এই লাইনটা এইভাবে লিখি যে এমন অনেক উদাহরণ আছে একক গবেষণার চেয়ে দলগত গবেষণা বেশি ফলপ্রসূ। হম, আর একটা ধ্বংস করে ফেলছো, এই ফলপ্রসূর কথা বলছো এখানে, এবার তুমি লাইন তো গেছো। কারণ হলো আবিষ্কার এখানে আর গবেষণা তো কোনো নাই, মিলই নাই। আমরা বলছি যে আমরা হ্যাজ বিন রিপ্লেস, ওইখান থেকে বেরোবে না, স্থান দখল করে নিয়েছেন। রিপ্লেস মানে এখানে যিনি আবিষ্কার করেছেন তার নাম মনে রাখা হয় না, তার নামটা চলে যায় কার কাছে বলো, সহযোগী বিজ্ঞান টিমের কাছে চলে যায়। মানে টমাস আলভা এডিসন হ্যাজ বিন রিপ্লেস বাই কি বলো, ফিলিপস। ফিলিপস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে আরো হাতে কলমে প্র্যাকটিস আগামী কালকে হবে না, কালকে আজকে তো আমাদের একটু আছে, আমরা একটু আউটিং টাউটিং আছে, হ্যাঁ। রবিবারে ইনশাল্লাহ, রবিবারে একদম 2 ঘন্টা আমার সাথে সাথে শুনবা, দেখবা যে কিভাবে অনুবাদ করে ফেলতেছি, ঠিক আছে? রবিবারে একটা মেগা প্র্যাকটিস হবে, তারপরে আমি কিছু প্র্যাকটিস শিট দিয়ে দেবো, আমার বিশ্বাস। হ্যালো স্যার। টেন্স টেন্স। আচ্ছা, টেন্সের বিষয়টা নিয়ে আমি বলতেছি, শোনো। টেন্সের বিষয়টা নিয়ে, টেন্স নিয়ে যারা ভোগান্তিতে আছো, 1 মিনিট আমি টেন্স বলি। স্যার রেকর্ড ক্লাসগুলো কিভাবে পাবো আপনার? কেন, গ্রুপে তো দেয়া আছে। স্যার আমরা যারা মিরপুর 10-এর ব্রাঞ্চে যারা ক্লাস করছি অফলাইনে, এই এই তারা এই তো এই ওই গ্রুপে অ্যাড নেই। স্যার আমরা কিন্তু ওই এই গ্রুপে নাই। তোমাদের ম্যানেজার কে? রবিউল ভাই। রবিউল ভাইরে বললো যে ইয়া, বললো যে সবগুলা রেকর্ডিং সংগ্রহ করে তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছে। স্যার কথা মোজাম্মেল ঠিক ভাই না? বলেছিলেন যে ওখানে আমাদেরকে অ্যাড করবেন, কিন্তু হ্যাঁ, দিয়ে দেবে, করেননি। add করে দিলেও পাই দিব, মানে গ্রুপে যে কোনো প্রকার বললো যে সিরিয়াল দেওয়া আছে, সিরিয়ালটা একটু দেখে নিতে বললো, হ্যাঁ। স্যার আপনি অথবা যেহেতু ক্লাস অ্যাডমিন একটা, আছেন, আপনি একটু দেখলে ভালো হয়। আরে আমার আর দিও না, আমার এই যে অনেকে মেসেজ, এটা খুব কঠিন কাজ আমার জন্য, ট্রুলি। এই দেখো, মনে রাখবা, এইটা এই
শুধু এইগুলো মনে রেখো। উম, এই হলো টেন্স আর বাংলায় চেনার উপায়। চেনার উপায় উপায় এটা দেখবে তো বিভিন্ন বইয়ের মধ্যে এরকম দেয়া আছে, নেম অফ টেন্স। ধরো প্রেজেন্ট ইনডেফিনিট, বাংলা বাক্যের শেষে কি থাকবে বলো? হয়, ওই করে। হই, হ্যাঁ, যাই, তারপরে কি বলো? আসে। মানে ওই যে যেটাকে বলি আমরা অ, বাংলায় আর আছে যে অ, আ, তাই না? ই, এ, এরকম ধ্বনি থাকবে। ইটিসি, যায়, খায়, সাধারণ ঘটনা আর কি। আচ্ছা, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে তো হচ্ছে, মানে আমি বলি ধরো যাচ্ছে, যাচ্ছি, এরপরে বলো যাচ্ছেন, এরকম। মানে এটা চলমান কাজ, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে হলো প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্ট, গিয়েছি মানে চলে গেছে অলরেডি। এরপরে কি বলো? গিয়েছি, গিয়েছেন। আর 5 মিনিট শেষ, একটুকে আর কোনো ঝামেলা নেই। 5 মিনিট। গেলাম, গিয়েছিলাম, গিয়েছিলাম। এই জায়গার মধ্যে আমি শুধু বলছিলাম যে এই যে আমি পাশ করেছি, আমি এসএসসি পাশ করেছি। পাশ বানান দন্ত সোনা তালবস্য দন্তস্ব দিয়ে লেখা হয় মোটামুটি। না, পাশ বিদেশি বানান। পাশ কয়টা দন্তস্ব? স্যার দন্তস্ব লেখা হ্যাঁ, তালিবস্য। হ্যাঁ, বিদেশি শব্দ লিখো আমি দন্তস্ব লেখা। এসএস, দাঁড়াও না, লিখো না তুমি কেন? বিদেশি পোশাক বানান কি দন্তস্ব? স্যার পাশে এটা ইংরেজিতে স্যার দন্তস্ব ব্যবহার করে স্টেশন। স্যার হ্যাঁ, এটা ইংরেজিতে হলো এই এই পাস করাটা হলো এক ধরনের ফেল করা। আমি এটা হলো পয়কার বা তালবস্য দিয়ে কেউ পাস করলে এটা ফেল করছে। এটা হলো পয়কার বা দন্তস্ব। এটা হলো সে যে আমার পাশে আজও বসে আছে, তাই না? এটা স্যার হলো পাশ, ইংরেজিতে পাশে স্যার বসে আছে। এটা। হ্যাঁ, এটা হলো অবশ্যই পয়কার পাটা দন্তস্ব। কোন পত্রিকায় কখনোই পাশের হাত দন্তস্ব তালবস্য ছিল না, দন্তস্ব দিয়ে লেখা আছে। যারা তালবস্য মনে করছো তোমার এটা চোখে তালবস্য, কিন্তু লেখাটা দন্তস্ব ছিল। আমি এসএসসি পাস করেছি। আই হ্যাভ পাস এসএসসি। ওকে, মাইন মাইন। কিন্তু যদি সময়ের কথা উল্লেখ থাকে, এই কথাটা আমি শুধু বুঝাইছিলাম 2011 সালে পাস করেছি, তাহলে এখানে কি আই হ্যাভ পাস, আই হ্যাভ পাস এসএসসি ইন 2003, এটা কি ঠিক আছে কিনা? না আসতে স্যার, যাইতে হবে। আমি এটা সিনopসিসটা একটু বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। শোনো, আমি স্কুলে যাই, ভাত খাই, টেন্স নিয়ে যারা ইয়ে আছে এগুলো একটা ক্লাস 4-5 এর পড়া, রুসোভার পড়া। আমি স্কুলে যাই, ভাত খাই, আই গো, আই ইট, আই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাধারণ কোনো ঘটনা ঘটা বর্তমান কালে। চলমান যদি ঘটনা হয়, আমি যাচ্ছি, আই এম গোয়িং, হি ইজ গোয়িং, দে আর কামিং, চলমান। ওকে, মনে রাখবা, যদি চলমান কাজের মধ্যে কোনো যদি সময়ের কথা উল্লেখ থাকে, তাহলে আমি ধরো আমি 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 পড়াচ্ছি, আই এম টিচিং ইউ, আমি পড়াচ্ছি। আর যদি বলে আমি 2 ঘন্টা যাওয়া পড়াচ্ছি, তাহলে কি আই এম টিচিং রাখবো নাকি পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে যাবো? পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য সামান্য। কাজটা চলমান, আই এম টিচিং ইউ, কোনো সমস্যা নেই। কিন্তু আমি 2 ঘন্টা যদি বলো পড়াচ্ছ, আই এম টিচিং ইউ ফর 2 আওয়ার্স হবে না, তখন হবে পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাভ বিন। আই হ্যাভ বিন টিচিং ইউ ফর 2 আওয়ার্স। তাহলে কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে পার্থক্য হলো কি বলো? শুধু সময়ের কথা উল্লেখ থাকলে মধ্যে পারফেক্ট ব্যক্তি থাকে কন্টিনিউয়াস, স্যার। পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর হলো আমি কোনো কাজটা অলরেডি করে ফেলছো, ডান, আমি কাজটা করে ফেলেছি, আমি কাজটা করেছি। কোনো কাজ কমপ্লিট করলে 2টা সেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট। আমার লাইনটা আরেকবার বলো। কোনো একটা কাজ যদি করে ফেলি সেটা হয় প্রেজেন্ট
পারফেক্ট হবে, না হলে পারফেক্ট পাস্ট ইনডিফিনিট হবে। দুইভাবে করা যাবে। যদি ধরো আমি আমি এসএসসি পাস করেছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আই এট রাইস, দুইটাই ঠিক। কোনো কাজ করে ফেলছি, এটা বলো আমরা কোন টেন্সে কয়টা টেন্সে নিতে পারবো? প্রেজেন্ট পারফেক্টও নিতে পারবো, পাস্ট ইনডিফিনিটও নিতে পারবো। আর যদি বলে আমি গত রাতে ভাত খেয়েছি, গত রাত যদি ব্যবহার করি, অতীত নির্দেশক কোনো শব্দ যদি ব্যবহার করি, তাহলে কি আই হ্যাভ ইটেন বলতে পারবো? না স্যার, আই এট এটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট আই ইনডিফিনিট, এট। অতীত নির্দেশক শব্দ। আর এছাড়া ফিউচার টেন্সের তো কোনো যাবো টাবো এটা তো পারোই। আর এছাড়া অন্য টেন্সের অর্থের কোনো গুরুত্ব নেই। গুরুত্ব হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাধারণত বেশি অর্থ, যাই ছাই করে, আসে যায়, এগুলা। চলমান কাজ হলো কন্টিনিউয়াস টেন্স, কাজ করে ফেলছি, প্রেজেন্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট। যদি অতীত নির্দেশক শব্দ থাকে আমি অবশ্যই পাস্ট ইনডিফিনিট নেবো, আর প্রেজেন্ট পারফেক্ট রেখে দেবো, নো প্রবলেম। পাস্ট পারফেক্ট টেন্সের কোনো কাজ নাই সিম্পল সেন্টেন্সে। আরেকবার লাইনটা বলো। স্যার পাস্ট কি বলুন স্যার? পাস্ট আসলে পারফেক্ট সিম্পল সেন্টেন্সে পাস্ট পারফেক্টের কোনো কাজ নেই। কি বলছি? সিম্পল সেন্টেন্সে পাস্ট পারফেক্টের কোনো কাজ নেই। সাধারণত কোনো কাজ নেই, আবার কাজ নাই বলে বিপদে ফেলো না, সবসময় সাধারণত বললো, নিরাপদে থাকবা। সাধারণত কোনো সিম্পল কাজ নাই। সেন্টেন্সে সাধারণ তো পাস্ট পারফেক্টের কাজ নেই। পাস্ট পারফেক্টের কাজ হলো কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ঘটনা। কি, মা খাবার খাওয়ার আগে আমি খাবার খেয়েছিলাম, অথবা মা খাবার খাওয়ার পরে আমি খাবার খেয়েছিলাম। এই যে দুইটা ঘটনা, ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেলেন, এরকম যে। তাহলে এই যে দুইটা ঘটনা হলো, হ্যাঁ, তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, তাহলে এই বিফোর আফটারের বিষয়টা অতীতকালে হয়, যে কোনো দুইটা বাক্য অতীতকালে দুইটা ঘটনা, অপেক্ষাকৃত যে ঘটনাটা আগে ঘটবে সেটা কোনটা? পারফেক্ট পাস্ট পারফেক্ট। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, পাস্ট দ্য পেশেন্ট আগে মারা পারফেক্ট গেছে, হ্যাঁ, বিফোর দ্য ডক্টর কেম, তাহলে যে আগে যে ঘটনা আগে ঘটবে সেটা পারফেক্ট টেন্স। আর যেটা পরে সেটা কি বলো? পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে স্যার রবিবারে দেখা হবে। ফিউচারে স্যার 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 ফিউচারে উইল বি উড বি এগুলো কখন ব্যবহার হয় একটু বলেন স্যার। ও আচ্ছা, ফিউচারে কখনো শেল আমি বুঝছি, আমি ভাত খাই, আই আমি ভাত খাবো, আই শ্যাল ইট রাইস, বুঝছো কিনা? আই শ্যাল ইট রাইস। আর ভাত আমার দ্বারা খাওয়া হবে, রাইস উইল বি, এই পেসিভ ভয়েস করলে উইল বি ব্যবহার করবো। এছাড়া তুমি যেটা ওই কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো, এই ধরনের অনুবাদ নাই, হয় না বললে চলে, একেবারে কথা কি, আমি কাজটি করতেই থাকবো, এগুলো গ্রামারে হয়, কিন্তু বাস্তবে এই ধরনের উদাহরণ একেবারেই নাই। আই শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো, আমি ভাত খেয়ে থাকবো, এগুলা কদাচিৎ অনুবাদ হয়, কদাচিৎ। আই 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 শ্যাল ইট রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, তিনটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় 90% আই শ্যাল ইট রাইস। আর যদি পেসিভ ব্যবহার করি, তাহলে রাইস উইল বি ইটেন বাই মি, এই যে শ্যাল আর শ্যাল বি, অ্যাক্টিভ ভয়েসে শ্যাল, পেসিভ ভয়েসে শ্যাল বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, থ্যাংক ইউ। পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? পারফেক্ট কন্টিনিউয়াস তো বললাম, যে কোনো পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস মানে সকল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। বলো, আমি ধর আমি আমি বইটা পড়তেছিলাম, আই ওয়াজ রিডিং দ্য বুক। আচ্ছা, আমি ক্লাসটা শেষ করার পরে বলবো আই ওয়াজ টিচিং ইউ, কোনো সমস্যা আছে কি? আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম, আমি তোমাদেরকে না পড়াইতেছিলাম ইংলিশ কি? আচ্ছা আই ওয়াজ টিচিং ইউ। আচ্ছা, এবার যদি আমি 2 ঘন্টা ধরে তোমার পড়াইতেছিলাম, ইংলিশ কি? আই ওয়াজ টিচিং ইউ ফর 2 hours। বলা যাবে I আই have been I I have had been been teaching. আই হ্যাড আই বিন, আই আই হ্যাড হ্যাড বিন বিন টিচিং ইউ। ফর এক্সেল 2 hours। মিস্টেক। এই বাক্য মনে না রাখলে কোনো ক্ষতি নাই, কারণ এই ইতিহাসে এই আজকের দিনে বলার আগে মনে হয় তুমি কোনোদিন এই বাক্য ব্যবহার করো নাই। আমি 2 ঘন্টা যাবত এই কাজটা করতেছিলাম, এই বাক্যটা মনে হয় তুমি বলো নাই। ঠিক আছে, এই 2 ঘন্টা যাবত কাজ করতেছিলাম, এরকম ধরনের আমরা উদাহরণে আনি, কিন্তু বাস্তবে বলি না, অনুবাদেও নাই, খুঁজেও পাইবা না। হ্যাড বিন টিচিং, আই হ্যাড বিন টিচিং ইউ ফর 2 hours, এই টেন্সের নিয়ম ছাড়া আর অন্য জায়গায় কাজে লাগে না। কাজে লাগে স্যার প্রেজেন্ট স্যার ইনডিফিনিট। বোর্ড একটু দেখতে চাইছিলাম স্যার, দেখা যাচ্ছে না। হ্যাঁ, শোনো, প্রেজেন্ট ইনডিফিনিট লিখে রাখো, টেন্সের কাজ সামান্য, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট একই কথা। আর ফিউচার ইনডিফিনিট আবার বলে দেখি, প্রেজেন্ট লিখে রাখো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, তিনটা। আর প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট ইনডিফিনিট আমি একসাথে মিলিয়ে বলছি, কাজটা স্যার করে একটু ফেলছি। বলবেন হুম। শেল আর শুডের মধ্যে পার্থক্য কি? উইল আর উডের মধ্যে স্যার মেন পার্থক্যটা কি স্যার? আচ্ছা, এগুলো আচ্ছা তোমাদেরকে বুঝছি। আমার ওই গ্রুপের মধ্যে তোমরা এমন কেউ আছে কিনা এখানে যে আমার পুরা গ্রামারের লেকচারটা আছে?
স্যার আমার কাছে আছে। আপলোড করে দিতে পারবা কাইন্ডলি দুইটা শীট? জি স্যার পারবো। তাহলে কাইন্ডলি একটু আপলোড করে দিও কেয়ার। তাহলে স্যার আমি আমরা কিন্তু এখানে স্যার ওটা আমাদের সবগুলা দুইটা গ্রুপের মধ্যেই এটা তোমাদের জন্য গিফট একটা, হ্যাঁ। তাহলে এটা দেখবে যে মোডাল অক্সিলিয়ারি ব্যবহার একটা হ্যাঁ আপনার অধ্যায় নাম আছে। কি স্যার? ওই ভাইয়াটার নাম কি এখন যিনি বললেন? এই ভাইটার নাম বলো। ইব্রাহিম আল জাদিদ শৈব। ইব্রাহিম। ওকে, ঠিক আছে, আমিও দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, তো সেখানে মোডাল অক্সিলিয়ারি থ্যাংক ব্যবহারটা ইউ একটু সো দেখি। মাচ স্যার। ব্যবহারটা স্যার ঠিক আছে, আর কোনো কথা? আল্লাহ হাফেজ। তাহলে আর কোনো কথা আছে? স্যার আসসালামু আলাইকুম। স্যার ফুডের আসসালামু ব্যবহার আলাইকুম স্যার। স্যার আপনাকে স্যার হোয়াটসঅ্যাপে নক করছিলাম স্যার। আচ্ছা, এখন আমি দেখতেছি। শোনো, শ্যাল হলো ফিউচার টেন্স, কিন্তু ওড শব্দটা ফিউচার ইন পাস্ট। শোনো, ওড শব্দটা ব্যবহার করা হয় এই জন্য, একটা ওড হলো প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার, তিন সেন্সেই ওড শব্দটা ব্যবহার করা যায়। বুঝছো কিনা? আই উড গো, আমি যেতাম। বুঝছো কিনা? তাহলে তারপরে দেখাইছি না। হ্যাঁ, একটু আগে তো দেখালাম। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ। হ্যাঁ, এর শেষে 280 আমি ফোন করতেছি, 450 পাইছি। ওকে, ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। রবিবারে দেখা হবে। ওকে।